আচ্ছা, আজকে আমরা 42 থেকে এখান থেকে শুরু করব। 42 নম্বর যে প্রশ্ন এখানে বলছে যে জামিল সাহেব শতকরা 10 টাকা বার্ষিক 10 টাকা হার মুনাফায় 3,000 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করলেন। শতকরা বার্ষিক 7.5 টাকা হার মুনাফায় কত বছরে 1,000 টাকার পূর্বে বিনিয়োগ করা টাকার সমান মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, এখানে আমাদের দুইটা স্টেপ আছে। একটা স্টেপ হচ্ছে যে জামিল সাহেব যে আগে 10% হারে 3,000 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করছে, সেখানে কত টাকা মুনাফা পেয়েছে। হ্যাঁ, তো সেই মুনাফাটা আমরা আগে বের করে নিই। সেই মুনাফাটা হবে আপনার 3,000 3,000 টাকা। 3,000 টাকা কয় পার্সেন্ট সুদ? 10%। তাহলে পার্সেন্টেজ রয়েছে 100 নিয়ে নেবো। হ্যাঁ, কয় বছর? 6 বছর। ঠিক আছে, তাহলে এগুলো যদি আমরা ক্যান্সেল করে দিই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 3 6 1800 টাকা, তাই না? 1800 টাকা, এই 1800 টাকা তার মুনাফা হয়েছে। এখন বলছে যে শতকরা 7.5% হার মুনাফায় 1,000 টাকার, তাহলে 1,000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 1,000 টাকার 1,000 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা হবে আপনার এই 1,000 টাকা 7.5%, তাই না? 7.5%, তাহলে এটা হবে আপনার 75 টাকা, তাই না? 75 টাকা। এখন বলছে এই যে 1,800 টাকা মুনাফা হতে কত বছর সময় লাগবে। হ্যাঁ, কত বছর? তাহলে আমাদের সময়টা আমরা বের করি। এই 1,800 টাকা মুনাফা 1 বছরে হবে 75 টাকা করে। তাহলে আমরা 75 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এটা 75, এখানে 75 2 কত হয়? 150, আর 30 থাকে, তাহলে 300। তাহলে 4 75, তার মানে 24 বছর। অর্থাৎ যদি 24 বছর সময় মানে আর তারপরে 1,000 টাকা বিনিয়োগ করে, তাহলে সে উম, আপনার এই টাকাটা পেয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? এটা আর ভাবে করা যায়, তবে এটা কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, এটা যদি আপনি সরাসরি সূত্রের মাধ্যমে লেখেন, ধরেন একটা সূত্রের মাধ্যমে লিখে নিলে যে মনে করি n বছর। হ্যাঁ, মনে করি বছর সংখ্যা n। ঠিক আছে, এভাবে আপনি লিখে নিতে পারেন, বছর n। তাহলে আপনি প্রথমে লিখবেন প্রশ্ন মতে একবারে লিখে নিলেও বের হয়ে যাবে। প্রশ্ন মতে কি বলছে যে 3,000 টাকা আপনার 10% মুনাফা কয় বছর? 6 বছর। ঠিক আছে, এইখানে যত টাকা মুনাফা হবে 1,000 টাকার 7.5% হারে, 7.5% বাই 100, এইভাবে n বছর। এই দুইটা মুনাফা সমান সমান, মানে আগের মুনাফা এবং পরের মুনাফা সমান সমান হবে। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনি n এর মান পেয়ে যাবেন আপনার 24। এইটাও একটা সহজ উপায়। বুঝতে পারছেন সেটা কি? হ্যাঁ, তো এইভাবে আপনি করে ফেলতে পারেন। হুম, এই যে এইটার মুনাফা ওইটার মুনাফা তো সমান হবে, কত বছরে হবে, তাহলে এখান থেকে n এর মানটা ইজিলি বের হয়ে যাবে। একই কথা। আচ্ছা, এর পরেরটাতে চলে আসি তাহলে। পরেরটাতে বলছে যে কোনো মূলধন চক্রবৃদ্ধি মূল, হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি সুদ আসলে একই কথা। বলছে কোনো মূলধন 3 বছরে হবে 484 টাকা, আর 5 বছরে হবে 540 টাকা। তাহলে মূলধন কত আর সুদের হার কত? তাহলে 3 বছরে হলো 484 টাকা, আর 5 বছর হলো 540 টাকা। তাহলে বাদ বাকি 2 বছরে কিন্তু সুদই বাড়বে। হ্যাঁ, 2 বছরে সুদ হবে কত টাকা? এই 540 টাকা থেকে আপনি 484 টাকা বাদ দেন, তাহলে কত টাকা থাকে? এদিক 16 আর ওইদিক 40, মানে 56 টাকা।
56 টাকা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? এই 56 টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 28 টাকা, তাই না? প্রতি বছর 28 টাকা সুদ। এখানে বলছে 3 বছরের সুদ কত, তাহলে 3 বছরের সুদ কত হবে? এই 28 টাকাকে আমরা হচ্ছে 3 দিয়ে গুণ করব। 3 28 কত হয়? 84 টাকা। 84 টাকা। আচ্ছা, এই যে চিহ্ন শেষে 84 টাকা, তাহলে মূলধন কত হবে? মূলধন হবে হচ্ছে আপনার এখানে যে 384 টাকা আমাদের সুদ আসল মিল আসে, সেখান থেকে 84 টাকা বাদ দিলে 300 টাকা হচ্ছে, না সরি 484, 300 না। তাহলে 400 টাকা হচ্ছে আমাদের আসল। হুম, 400 টাকা হচ্ছে আসল। এখন বলছে সুদের হার কত। তাহলে সুদের হার হচ্ছে আমাদের 400 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে 28 টাকা। 28 টাকা সুদ গুণন হচ্ছে 100 টাকা। তাহলে এটা 4 দিয়ে কেটে দিয়ে এখান থেকে যদি আপনি কাটাকাটি করেন, তাহলে এটা দিয়ে কাটলে 4, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 7। তার মানে 7% সুদের হার। ওকে। এই অঙ্ক আগে একটা এরকম অঙ্ক অনেকটাই করা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য পরীক্ষা আসে, খুব রিপিটেড একটা প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে চলে যায়। বলছে সুদের হার 7% থেকে 5%-এ কমে গিয়ে এক ব্যক্তির আয় হচ্ছে আপনার কমে গেল কত টাকা? বলছে যে 5 বছরে কমে গেল 70 টাকা, তাহলে আসল কত? আচ্ছা দেখেন, এখানে বলছে যে 7% থেকে 5%-এ কমে যাবে, তার মানে 2% কমে গেল, তাই না? তা 2% কমে গেল। 2% মানে কি? মানে যদি আপনি শতকরা হিসাব করেন, তার মানে 100 টাকাতে 2 টাকা কমে গেল, তাই না? 1 বছরে, পার্সেন্ট মানে তো 1 বছরে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এভাবে, যে 1 বছরে আপনার হচ্ছে 1 বছরে, হ্যাঁ, 1 বছরে 2 টাকা। হ্যাঁ, হ্যাঁ নোমের বলেন। 1 বছরে 2 টাকা। স্যার একটা ওই যে কোশ্চেন ছিল স্যার, 11 নম্বর ম্যাথে স্যার, মানে সুদ আসলে ওই যে অনুপাতটা বের করতে বলছিল, হ্যাঁ। কত নম্বরে? 11 নম্বর ম্যাথ স্যার, কিন্তু এখানে হচ্ছে সুদ আসলের হারটা কি স্যার টোটাল ইসের উপরে আসবে, মানে টোটাল সুদটা টোটাল সুদের হারটা। সুদটা ধরতে হবে। টোটাল আপনার মানে যত বছর আছে তত বছরের। হুম। 1200/420 টাকা ছিল সুদ, তাহলে হ্যাঁ, মানে একটু টোটাল বছরের উপরে আসবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে টোটাল স্যার। বছরের উপরে, মানে যেটা সবচেয়ে বেশি বছর থাকবে সেটার উপরে। হ্যাঁ, জি স্যার। মানে একটা 3 বছর ছিল, একটা মনে হয় 5 বছর, 5 বছরটা ধরতে হবে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে এখানে ধরেন 1 বছরে 2 টাকা কমে গেলে আসল কয় টাকা হচ্ছে আমাদের? 100 টাকা। এবার 100 টাকায় 2 টাকা কমে, তাহলে আসল হচ্ছে 100 টাকা। হুম। তাহলে যদি 1 টাকা কমে যায়, তাহলে আসল হবে কত? 100-কে আমরা 2 দিয়ে ভাগ করব। হুম। আর আমাদের বলছে যে 5 বছরে কমছে 70 টাকা, তাহলে 1 বছরে কয় টাকা কমবে? 14 টাকা না? 1 বছরে 14 টাকা করে, তাহলে যখন 14 টাকা কমে যাবে, হুম, তখন হচ্ছে আপনার 100 × 14 ভাগ হচ্ছে 2, তার মানে 700 টাকা। ঠিক আছে, আসল হচ্ছে 700 টাকা। আপনি এখানে এটা লিখে নিতে পারেন যে প্রতি বছর প্রতি বছর কমে হচ্ছে, এই যে 70 টাকা কমে কয় বছরে? 5 বছরে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 1 বছরে 14 টাকা করে। এইটা লিখে নেবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হানিফ, বল। হানিফ, আপনি কিছু বলতেন? স্যার আচ্ছা, বুঝতে পারছি, ওই যে প্রতি বছর কমায় 70/5 যেটা 14 টাকা, হ্যাঁ, এটাই বুঝতে পারিনি, যেহেতু এখন পাঁচ বুঝতে পারছি বছরে হচ্ছে আপনার 5 বছরে যেহেতু 70 টাকা, তাহলে 1 বছরে হবে 14 টাকা। ঠিক আছে। আচ্ছা, এইটা আর করার দরকার নাই, এটা বাসায় করে নেবেন। হুম। হ্যাঁ মারুফা, বলেন। স্যার এই আগের মেথডটা মানে স্যার ওই যে আই সমান পিএন দেওয়া ওই সেম উত্তরটাই আসে স্যার, ওভাবে কি রিটেন করা যাবে? কোনটা? হ্যাঁ, 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 স্যার এই যে করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। হুম।
আচ্ছা, এইটাতে আসি 46-এ। বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এই অঙ্ক করাইছি আমি অনেকগুলো, এটার করানোর দরকার নেই। শতকরা কত মুনাফায় 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। হ্যাঁ, তে আপনি হচ্ছে এখানে যদি আসল 100 টাকা ধরে নেন, হ্যাঁ, আসল হচ্ছে 100 টাকা, তাহলে সুদও হবে 100 টাকা, তাই না? সুদও হবে 100 টাকা, কারণ দ্বিগুণ হবে যেহেতু। তো এটা হচ্ছে 5 বছরে, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে সুদ, হ্যাঁ, 1 বছরের সুদ হচ্ছে 100-কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 20 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, তাহলে 20% হার হবে। 20% হারে, হ্যাঁ, 20% হারে হলে আপনার হচ্ছে টাকা ডাবল হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন যে না, আমি এই যে সূত্র ব্যবহার করে করব, তাহলে আপনার আসল হচ্ছে কত টাকা? 100 টাকা। হ্যাঁ, সুদের হার কত আপনি জানেন না, R/100 ধরলেন, গুণন বছর কত? 5 বছর, সুদও হবে 100 টাকা। হ্যাঁ, এই তো, এটা দিয়ে প্রশ্ন মতে লিখে দিলেই হবে। হ্যাঁ, প্রশ্ন মতে। তাহলে এটা আপনার হচ্ছে এই 100 100 কাটা গেল, 5 দিয়ে কাটলে আর এর মান হচ্ছে 20%। এই তো, এইভাবে করলেও একই কথা। ঠিক আছে, মানে আপনার এটার একটা সহজ উপায় হচ্ছে যে যত গুণ বলবে, ধরেন হচ্ছে আপনার দ্বিগুণ যদি বলে, তাহলে আপনাকে 100-কে বছর দিয়ে ভাগ করলেই হবে। হ্যাঁ, 20%। যদি এটা 3 গুণ হয়, তাহলে 200-কে বছর দিয়ে ভাগ করলেই হবে। হ্যাঁ, 40%। যদি 4 গুণ হয়, তাহলে 300-কে বছর দিয়ে ভাগ করতে হবে। মানে আপনার যত গুণ, তার থেকে 100 কম করে আপনার বছর ইয়ে দিয়ে ভাগ করলে হবে। এই হুম তবে এভাবে মানে এমসিকিউতে আমরা করতাম ওইভাবে। আচ্ছা, এই অঙ্কটা আমি করাইছি আগে। ওখানে ছিল 56,000, এখানে আছে 5600। তো এটা আমি হচ্ছে মানে মানে আর করাচ্ছি না, মানে একই অঙ্ক। ওখানে 56,000 ছিল আর এখানে আছে 5600, মানে একই অঙ্ক ছিল এটা। এইটা দেখেন, বলছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি। চক্রবৃদ্ধি মুনাফা, এখানে একটা জিনিস সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে যে আপনার মানে 10% মুনাফাতে বেশি প্রশ্ন হয়, বুঝতে পারছেন? 10% মুনাফায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই চক্রবৃদ্ধির ক্ষেত্রে। অন্যান্য পার্সেন্টেও হয়, তবে 10% সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করি। তা আমি ওইটা পরে বলতেছি, আমি যে কথাটা বলতে চাইলাম। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে কিভাবে? এখানে 5,000 টাকা আছে আমাদের, এটার সাথে আপনার 1+ সুদের হার 10% ভাগ 100, আর কয় বছর? 3 বছর। হুম তাহলে এখানে আপনার হচ্ছে 5,000, এটা গুণন এই, আমরা এখানে যদি একটু অন্য কালার নিয়ে নিই, এটা কেটে দেই, তাহলে এটা 10 আর 11, 11/10। এটার পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে 3 বার লিখবো। 11/10, 11/10। ওকে, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে দেখেন এটা 5 11 55, একটা হচ্ছে 55, আর 11 11 হয় 121। এই দুইটা গুণ করলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে 500, মানে 5 একে 5, 5 দোকানে 10, আর 605, তাই না? হুম আর 11 কাটা, তাহলে হচ্ছে 605। হ্যাঁ, তাহলে এটা হবে 5, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 6। তাহলে 6,655 টাকা। হুম 6,655 টাকা হচ্ছে আপনার এইটার চক্রবৃদ্ধি কি সুদ আসল। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ আসল, মানে সুদ আসল মিলে কিন্তু হচ্ছে 6,600 আপনার 55 টাকা। হ্যাঁ, 6,655 টাকা। তাহলে এখানে সুদ কত হবে? সুদ হবে এই 6,655 টাকা থেকে আপনি বাদ দেন 5,000, তাহলে এখানে হবে হচ্ছে 1,555 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, 1500 না, 1500 না, 1,655 টাকা, সরি, 1,655 টাকা।
এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এখন সরল সুদ কত হবে? সরল সুদ বের করা তো খুব সহজ। সরল সুদ হচ্ছে আপনার মানে এখানে আমরা এই সাইডে করে ফেলতে পারবো। তো সরল সুদ হচ্ছে এখানে আমাদের সরল সুদ যদি আমরা করি, তাহলে এই 5,000 টাকা, 5,000 টাকা কয় পার্সেন্ট? 10%, 10/100 গুণন 3। হ্যাঁ, তাহলে 1, 2, 1, 2, তাহলে 1,500 টাকা। 1,500 টাকা। তাহলে এই দুইটার পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 155 টাকা, তাই না? পার্থক্য হচ্ছে 155 টাকা। হ্যাঁ, আচ্ছা, এইটা এইভাবে করতে হবে। আর আরেকটা বিষয় যেটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যখন 10% আপনার হারে মুনাফা হয়, আপনারা একটা কাজ করবেন, পরীক্ষার হলে মানে ভালো করতে হলে, অল্প সময়ের মধ্যে আপনার মেধাকে ঠান্ডা রাখতে হলে কিছু টেকনিক কাজ করে যেতে হয়। যেমন যদি 10% হয়, ধরেন আপনার 1 মানে 10/100 +1, তারপরে পাওয়ার হবে যদি 2 হয়। হ্যাঁ, তো আপনি যদি এটা কাটাকাটি করে দেন ধরেন, হ্যাঁ, তার মানে এটা আসলে হচ্ছে 1.1 × 2 এরকম হচ্ছে অরিজিনালি, তাই না? এটা দিয়ে 10 দিয়ে ভাগ করলে, তো 10% যখন হয় তখন স্কোয়ার করলে এটা হচ্ছে কত হবে? 1.21 হবে। হ্যাঁ, বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ, আচ্ছা, আবার যখন আপনি 1.1 এর পরে কিউব করবেন, 1.1 এর পরে কিউব করবেন, হ্যাঁ, তো তখন তাহলে 1.1 এর পরে যদি আপনি কিউব করেন তাহলে 1.1.1.331 হবে। আপনারা কষ্ট করে এই দুইটা মান একটু মুখস্থ করবেন। হ্যাঁ, তাহলে ধরেন পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। মানে 1.4 অত অত দূর পর্যন্ত যায় না, মানে আমি 1.1 × 4 এরকম যায় না, আমি যতদূর মানে দেখছি এখন পর্যন্ত যত অঙ্ক আছে এত দূর পর্যন্ত আমি কখনো পাইনি। 4 পর্যন্ত। তারপরে যদি আপনার মানে যায়, তখন আপনি ধরেন এটা মুখস্থ করতেও পারেন, অথবা আপনি ইয়াও করতে পারেন, হ্যাঁ, মানে ক্যালকুলেশন করতে পারেন। তবে যদি আপনি এই দুইটা মুখস্থ রাখেন, যে 1.1 এর উপর পাওয়ার দিল 1.21, আর এটা 3 দিল 1.331, তাহলে দেখবেন যে 3 বছরেরটা যা শুধু এটার সাথে আপনার এটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? কাজটা খুবই সহজ হবে। যেমন ধরেন আপনার যদি 1.333331 এটা যদি আমার জানা থাকতো, এর সাথে আমি যদি 5 গুণ করতাম তাহলে কত হতো? 5 × 5 = 5, 3 × 5 = 15, 5 × 7 = 1, 15 × 16, আর 5 × 5 = 6। হ্যাঁ, আর এই তো, হ্যাঁ, এই 6,055 হয়ে গেল। ইজিলি আমি কাজটা করতে পারতাম। বুঝতে পারছেন? এই জন্য আমি বলছি যে এইটা এইটা একটা ভালো একটা বুদ্ধি, যে আপনার এই দুইটা মান একটু অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার ব্যাপারে, অ্যাসাইনমেন্ট করেন আপনারা, অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দেবেন, যার যেদিন শেষ হয় সে সেদিন হচ্ছে জমা দেবেন। ঠিক আছে? মানে সব অঙ্ক করতে হবে ওখানে। ওখানে 110টা অঙ্ক দিছি, আপনারা যদি নিজে 110টা অঙ্ক করেন, আমি দেখি যে কার কোনটা ভুল হচ্ছে বা কি হচ্ছে, আমি লেকচার সে ইয়েটাও দিয়ে দেবো, আপনার ভুল আপনার ধরতে হবে। কারণ আপনারা তো সচরাচর বইয়ের অঙ্ক দেখে করে অভ্যাস, হয়তো বুঝতেছেন না যে, যেমন এইটা পরীক্ষাতে এইভাবে থাকবে, আপনি এখান দেখে কি মাথায় আনতে পারেন কিনা, এই জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া। হ্যাঁ, উত্তর ছাড়া আপনার উত্তর সহ যদি আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, দেন বোঝা যাবে যে হচ্ছে আহ, মানে এটা করতে পারবেন আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করা একটা ভালো অভ্যাস, এটা করতে হয়। হ্যাঁ, মারুফা। স্যার এর আগের ম্যাথটা তো আমরা 55 × 121 গুণ করে মানে 6,655 পেলাম, তাহলে স্যার আপনি 5টা কিভাবে করলেন? কোনটা? 5টা স্যার মানে? এই যে 6,600, স্যার ওই পয়েন্টের সাথে 5 গুণ করে হইলো যে, মানে ওই ও, বিষয়টা আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এটা সহজ বিষয়। মানে আমরা 1.331 হতো এটা ক্যালকুলেশন করলে, হ্যাঁ, এর সাথে গুণ হবে 5,000। তো 5,000 গুণ করা আর 5 গুণ করা একই কথা, কারণ হচ্ছে 5,000 দিয়ে গুণ করলে 3টা শূন্য পরে বসায় দিলেই হবে। হ্যাঁ, তো এই জন্য আমি 5 দিয়ে গুণ করলাম, কারণ আমি শূন্য দিয়ে অযথা গুণ করে ঝামেলা করার দরকার নেই। তাহলে 5,000 5 দিয়ে গুণ করলে 6,655 হলো না? এরপরে আপনি 3টা শূন্য বসাই দিলে হয়ে গেল। তো 3টা শূন্য এখানে লাগতেছে না কেন? কারণ এই যে এখানে 3 ঘর পরে দশমিক হবে, এখানে দশমিক হবে, দশমিকের পরে শূন্যের তার কোনো দাম নেই।
হ্যাঁ, তো এই হলো বাদ। জি স্যার। ওকে, এই আর কি। তো আচ্ছা, এই অঙ্কটা করি। বলছে শতকরা বার্ষিক 8.5% মুনাফা, কত টাকা 6 বছরের মুনাফা হবে 2550 টাকা। মানে এখানে আসলটা দেওয়া নাই আর কি। তাহলে এখানে আমাদের ধরেন মুনাফা হচ্ছে মানে আসল, আমরা পি টাকা আসল ধরে নিই 8.5%, 8.5% হারে সুদে কয় বছর? 6 বছর। 6 বছরে কত হবে? 2550 টাকা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এখানে পি গুণন, এটা 8 × 2 = 16 আর 1 = 17 হবে উপরে, হ্যাঁ, আর নিচে 2% তুলে দিলে নিচে আরেকটা 100, আর এই 6 তো উপরে আছে, ঠিক আছে, গুণন হচ্ছে 2550। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনার যদি আমরা একটু ছোট করার চেষ্টা করি, এইটা হচ্ছে আপনার 3, হ্যাঁ, আর 3 সুতরাং 51। তার মানে পি সমান সমান হচ্ছে এটা 100 দিয়ে গুণ হবে 2550 গুণন 100 ভাগ হচ্ছে 3, সুতরাং 51। 51 নিচে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এটা দিয়ে কাটলে আপনার কত হবে? এটা 5, তাই না? 5 আর 0 50, তাহলে হচ্ছে এটা 5000 হবে। 5000 হচ্ছে এটার উত্তর। তাপস, হুম, স্যার 6 উপরে কেন গেল স্যার? 6 তো উপরেই, গুণ অবস্থায় তো উপরেই থাকবে, ও তো নিচে যাওয়ার তো সুযোগ নেই। যখন মানে কোনো ভগ্নাংশ, সাধারণ সংখ্যা তো উপরেই গুণ হয়, মানে ভগ্নাংশের হর আর লব, এটা তো আপনার সবসময় উপরে গুণ হয়। হ্যাঁ, জি স্যার, বুঝছি। এটা তো নিচে, তো এটা নিচে মনে মনে 1 আছে না, এটা তো উপরে গুণ হবে। তাহলে এইভাবে করলে ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরটাতে যাই আমি 50-এ। বলছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের কত টাকা সুদ পাওয়া যাবে? তাহলে সুদের হিসাবটা আগে বের করি। আমাদের সুদ হচ্ছে 3000 টাকার কয় পার্সেন্ট? 10%, তাহলে 10/100। আর আপনার হচ্ছে এখানে 2000 টাকা 8%, মানে 8/100, ঠিক আছে, 8/100। তাহলে টোটাল এখানে হবে কত? 300 টাকা, তাই না? 300 টাকা, আর এখানে হচ্ছে 160 টাকা, নাকি? 8 × 2 = 16, মানে 160 টাকা। তাহলে টোটাল সুদ হলো আমার 460 টাকা। এখন বলছে মোট মূলধনের হচ্ছে কত মানে পার্সেন্ট সুদ হবে, ঠিক আছে। তাহলে মোট মূলধনের সুদের হারটা হবে আমার 460 টাকা হচ্ছে সুদ কয় টাকাতে? আমার মোট মূলধন কত? মোট হচ্ছে আমার 5000 টাকা। 5000 টাকাতে 460 টাকা গুণন 100। তাহলে আমার এই শূন্য, এই 3টা শূন্য কেটে যাবে। তাহলে এটা যদি আমরা কাটি, 5 নং 45 আর 5 9 9.2, 9.2% হচ্ছে আমাদের সুদের হার হবে, তাই না? আমার কি ভুল হলো না ঠিক হলো, হানিফ? বলেন তো। স্যার এই 9.2.2টা কিভাবে আনলেন স্যার? এটা একটু বোঝার বিষয় ছিল, 5 দিয়ে ভাগ বুঝতেছি না। করলেই হবে। মানে 5 নং 45 আর হচ্ছে আর এক ইয়া থাকে, থাকে এক 10, থাকে 45 এক হলে আর থাকে এক এক। থাকে, তাহলে 5 দোকানে 10, মানে আর 0.2 নিলেই তো 1 হয়ে যাচ্ছে। জি জি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ঠিক 0.2। আছে। এরপর একটাতে চলে আসি। এটা রাখবে না, এটা আপনারা করতে পারবেন, এইসব অঙ্ক সহজ আছে। এটাতে আসি। এখানে বলছে যে কোনো আসল 3 বছরে হচ্ছে 1578 টাকা আর 5 বছরে হচ্ছে 1830 টাকা। তাহলে আসল ও মুনাফার হার কত? তাহলে এখানে আমাদের সহজ কথা হচ্ছে 2 বছরে কত টাকা সুদ বাড়লো দেখি আগে। 2 বছরে সুদ বাড়লো হচ্ছে এই 1578 টাকার থেকে আপনার হচ্ছে সরি, এখানে আগে বড়টা আগে নিতে হবে। 1830 টাকা হয়েছে 5 বছরে, 1830 টাকা হয়েছে 5 বছরে, আর 1578 টাকা হয়েছে হচ্ছে কয় বছরে? আপনার 3 বছরে। তাহলে মাঝখানে 2 বছর হচ্ছে 78, তাহলে এদিকে 22 টাকা আর ওইদিকে 30 টাকা, তাই না?
তাহলে হচ্ছে 22 আর 30-এ 52 টাকা, মানে 52 টাকা, তার দিকে 200, তার মানে 252 টাকা। এই 252 টাকা হচ্ছে 2 বছরে। তাহলে 1 বছরে কত হবে? এটা হচ্ছে 252 টাকাকে আমি 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে 126 টাকা নাকি? 126 টাকা। তাহলে 3 বছরে কত হবে? 3 বছরে হবে হচ্ছে এই 126 টাকাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 × 6 = 18, হাতে 1, 6 আর 1-এ 7, আর 378 টাকা। তাহলে আমাদের এখান থেকে আমরা আসলটা পেয়ে যাব। আসল হবে এই 1578 টাকা থেকে 378 টাকা মাইনাস, তাহলে 1200 টাকা, তাই না? তাহলে এখন সুদের হার কত? সুদের হার হচ্ছে 1200 টাকার উপরে সুদ হবে হচ্ছে আমার 126 টাকা সুদ। 1200 টাকার উপরে 126 টাকা গুণন 100। হুম, তাহলে 126-কে আমরা 12 দিয়ে ভাগ করব। 126-কে 12 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 126, তাহলে কত হবে? আপনার হচ্ছে একবারে যদি আমরা হচ্ছে 10.5, তাই না? 10.5 হবে, হ্যাঁ। যদি আমরা 10 দিয়ে দিই তাহলে 126 হয়ে যাচ্ছে, মানে 120 হচ্ছে। 6 নামলে এখানে পয়েন্ট নিলে 60, 5 × 12 = 60। ওকে, 5 × 12 = 60, 10.5%। অর্থাৎ 10.5% হচ্ছে আপনার ইয়ে হবে, হ্যাঁ। এই, হ্যাঁ, মারুফা বলেন। স্যার এই যে এখানে যে 3 বছর ধরছি আমরা, এটা কি 5 বছরের টাকাটা ধরে করলেও হবে না স্যার? হ্যাঁ, 5 বছরের হলে তখন এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনার 630 টাকা হবে। তাহলে 630 টাকা এটার থেকে বাদ দিলে তো 1200 টাকায় হচ্ছে, একই কথা। হ্যাঁ, সেটাই স্যার, মানে দুইটা যে কোনো একটা ধরে করা যাবে। তখন ওটা আপনার ওই 5 বছরেরটার থেকে বাদ দিতে হবে তখন। হ্যাঁ, তখন আপনার পাঁচ জি স্যার। বছরেরটার থেকে বাদ দিতে হবে। হুম। আচ্ছা, এরপরে এটাতে চলে আসি। রফিক সাহেব কি করছে? সে হচ্ছে পেনশনের টাকা পেয়ে 20 লক্ষ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে কত টাকা পাবে? তাহলে প্রথম কিস্তিতে পাবে হচ্ছে আপনার হচ্ছে এখানে টোটাল কত টাকা, তার 20 লক্ষ, তাই না? 20, 1, 2, 1, 2, 3, 20 লক্ষ টাকা। এটা হচ্ছে 12%, তাহলে উপরে 12, নিচে হচ্ছে 100। এই যে টাকাটা হলো, এই টাকাটা কিন্তু 1 বছরের। হ্যাঁ, 1 বছরের সুদ, 1 বছরের সুদ। তা এখন হচ্ছে 3 মাস পরে, 3 মাস মানে কি? 1 বছরের সুদকে আমি 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 মাসেরটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবারও কাটা দিলাম, এটা আর এটা কাটা দিলাম। তাহলে আপনার হচ্ছে আহ এখানে কত আছে? 20,000 না? তাহলে 3 × 20 = 60,000 টাকা। তাহলে 60,000 টাকা হচ্ছে তার প্রথম কিস্তিতে পাবে। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা কি ক্লিয়ার সবার? লাইটটা দিয়ে দাও, লাইটটা দিয়ে দাও। হ্যাঁ, নোমের বলেন। কোশ্চেনটা বুঝতেছি না স্যার, একটু যদি ব্যাক করতে নিতেন। হ্যাঁ, বলেন কি সমস্যা। মেয়াদি সঞ্চয়পত্র কিনবেন স্যার, এটা মানে আসলে কি তার পেনশনের টাকা 20 লক্ষ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনবেন, সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা সরি মানে ম্যাথটা বুঝতেছি না। মানে হচ্ছে এটা আপনার ওই যে পেনশনের টাকা দিয়ে
ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনা যায়, বুঝতে পারছেন? সঞ্চয়পত্র মানে ডিপিএস এর মতো একটা সিস্টেম, যেখানে আপনি হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে একটা কাগজ আপনাকে দিবে সঞ্চয়পত্র, আপনি 20 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলেন, সহজ কথা, হ্যাঁ। তে ওই সঞ্চয়পত্র বিভিন্ন মুনাফা ভিত্তিক আছে, 3 মাস ভিত্তিক, 4 মাস ভিত্তিক, 6 মাস ভিত্তিক, 9 মাস, 11 12 মাস ভিত্তিক, 2 বছর, এরকম বিভিন্ন মানে সরকারি মেয়াদ আছে। যেগুলো 3 মাস ভিত্তিক সেগুলো সুদের হার একরকম, হ্যাঁ, মানে এফডিআর এর মতো, বুঝতে পারছেন, ফিক্সড ডিপোজিট যেগুলো। হুম। তো এখন ইনি মানে বিভিন্ন মেয়াদের হয়, তো ইনি 3 মাস অন্তর অন্তর টাকা উঠাবে, এরকম একটা কিনছে, হ্যাঁ, প্রতি 3 মাস পর পর সে টাকা উঠাবে, বুঝতে পারছেন? তাহলে সে 20 লাখ টাকা ব্যাংকে রাখছে, 1 বছরে সুদ দেবে তাকে 12%। তার মানে 1 বছরে সুদ দিবে 20 লাখ টাকার 12% করলে 2,40,000 টাকা, তাই না? এখন সে আসলে আপনার 3 মাস পরে কত টাকা পাবে? তাহলে 3 মাস পরে আপনার ওইটাকে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে না? সেটা কনভার্ট করতে স্যার, এটা হ্যাঁ, মানে কনভার্ট করে নিতে আচ্ছা, হবে, 20,000। কারণ হচ্ছে 3 মাসের হিসাব। আচ্ছা, আর সুদের অঙ্কে একটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে যে সুদের অঙ্কে সবসময় কিন্তু বছর, আমাদের যদি ফিনান্সের আপনি হিসাব করেন, মানে ফিনান্স বলতে আমাদের যদি যারা অ্যাকাউন্টিং ফিনান্স পড়ছেন তাদের কথা বলছি, ও তাদের হিসাব যদি করেন তাহলে একরকম, আর যদি আপনি হচ্ছে জেনারেল হিসাব করেন তাহলে আর রকম, ঠিক আছে? তে সুদের অঙ্কে কিন্তু নর্মালি আপনাকে ইয়ে করতে হবে, ওই 365 দিন বছর ধরেই করতে হবে, ঠিক আছে? আর যদি আপনার ইয়া না হয়, মানে অঙ্কে কিছু বলা না থাকে, তাহলে 365 দিন বছর ধরেই করতে হবে। আর ফিনান্সের ক্ষেত্রে আবার 360 দিন বছর ধরে। তা আমরা এখানে আমাদের যে 9-10-এর বই আছে সেখানে ওরা 365 দিনের বছর ধরেই করতে বলছে, হ্যাঁ, তা আমরা সেই হিসাবেই করব, ঠিক আছে? যদি কোনো জায়গায় দিনের কথা চলে আসে বা কোনো ইয়ে করে, তাহলে আমরা 365 দিনকে আমরা হচ্ছে ইয়ে করবো, ঠিক আছে? আমার হচ্ছে উম, কালকে পরশুদিন মনে হয় শুক্রবারে কয়েকটা পরীক্ষা আছে না? হ্যাঁ, ওই শুক্রবারের পরীক্ষার জন্য একজন সাজেশন ফোন দিছে। আমি বললাম যে না, আমার কাছে কোনো শর্ট সাজেশন নাই, দিতে পারবো না। আসলে ও সাজেশনের জন্য ফোন দেয়নি, ও পরে বলছে আপনার কোনো আহ, পরিচিত লোকজন আছে নাকি, হ্যাঁ, মানে লিঙ্ক করা যাবে কিনা, ঠিক আছে? তো এখন এইগুলা মনে করেন যে কি চিন্তা ভাবনা, মানে পাগল বানাবে সবাই মিলে। আমার ওই যে সেদিন চট্টগ্রাম থেকে একটা ছেলে ফোন দিছে, চট্টগ্রামের তো আপনার ভাষা একটু বোঝাও কঠিন না, আমাকে বলতেছে যে স্যার ওই মানে ওর ভাষা আমি যেটা বুঝলাম, হ্যাঁ, তে তার ভাষা শুনে যেটা মনে হলো, সে আমাকে বলছে যে পেট্রোলিয়ামে সার্কুলার হয়েছে, তো সে বলছে যে স্যার আসলে ওখানে কোন পদে আবেদন করব, মানে অফিস সহায়ক পদে আবেদন করব না অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ওটাতে আবেদন করব? তার বলে অবশ্যই অফিস সহকারীতে আবেদন করবেন, অফিস সহায়ক পদ তো অনেক নিচের পদ, ওখান থেকে তো প্রমোশন টমোশন এগুলা খুব কঠিন, হ্যাঁ। আহ, তো সে যাই হোক, আহ, মানে এটাতে আগ্রহী না, হ্যাঁ, মানে সে আপনার ইয়েতেই আবেদন করবে আর কি, মানে 20তম গ্রেডের পদেই সে আবেদন করবে। তো এবার তারপরেও আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছে, হ্যাঁ, সে ডিটারমাইন্ড, বাট হচ্ছে যে সেটাতে আবেদন করে, তার তার কিন্তু প্রিপারেশন বা ডিগ্রি এগুলো কোনোটাই খারাপ না। তো আমি বললাম যে আমার এটা ব্যক্তিগত পরামর্শ যে আপনি মানে এটা করতে পারেন। তো পরে বলছে যে স্যার কোনটাতে ইনকাম বেশি? আমি বললাম ইনকাম তো অবশ্যই অফিস সহকারীতে বেশি, কারণ হচ্ছে তার বেতন বেশি। হুম, বেতন বেশি হলে তো ইনকাম বেশি হবে স্বাভাবিক। তো বলছে স্যার আমি তো আসলে বেতনের কথা বলছি না, আমি বলতেছি যে মানে যেগুলো তেল টেল চুরি করে ওইগুলা, মানে ওখান থেকে কত টাকা বেশি ইনকাম হয়। আমি তো শুনে মনে হয় আমার মাথা নষ্ট, এইটা কোনো কথা? একটা ছেলে আবেদন করবে চাকরিতে, হ্যাঁ, মানে কল্পনা কোন জায়গায় গেছে চিন্তা করেন।
হ্যাঁ, হ্যাঁ, মানে স্যার আমি তো চাচ্ছিলাম স্যার ওই যে 16তম গ্রেডের ওই যে নাজির কাম কম্পিউটার ওই যে জস কোড স্যার, হ্যাঁ, জস কোডে এরকম পরীক্ষাগুলো তো মূলত স্যার এই এখন দেখতেছি স্যার এই রিটেনে মানে একটু হার্ড হচ্ছে, আগে তো একটু সহজ ছিল। হার্ডই হয় এখন, পরীক্ষা খুব হার্ডই হয়। আর ওই এখন হচ্ছে আপনার ওই যে মানে ওরা লিখিতই বেশি দেয় আপনার হচ্ছে ওই জি। কি বলে আপনার ধরেন আমি দেখলাম দুই একটা প্রশ্নের সমাধানও করছেন স্যার, আপনি সমাধান করে দিচ্ছেন ওই দেখেন জস ভাব কোডে। সম্প্রসারণ মানে এতে এগুলা বেশি দেয় ওরা। হ্যাঁ, মানে বাংলাটা একটু কঠিন থাকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, বাংলাটা কোন থাকে। তবে ভাব সম্প্রসারণ এগুলো নিজের মন মতো লিখলে হয়, মানে সেন্টেন্সটা বুঝে আপনার লিখতে পারেন কিনা, বানান টানান ঠিক আছে কিনা এগুলো দেখে। হুম, অত আপনার খুঁটে খুঁটে কিছু দেখে না। তা স্যার কত পাইলে মানে পাশ করার মানে চান্স থাকে? এগুলাতে কত? এইটা একটা সমস্যা বুঝছেন, কত পাইলে পাস বলতে কি, মানে পরীক্ষা ভালো করতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে সব লিখতে হবে, সব, মানে পুরাটা আনসার করতে হবে। পুরাটা আনসার করার এটা হচ্ছে প্রথম শর্ত পরীক্ষায় টিকার। কারণ কি, যে আপনার ধরেন পদ থাকে অনেক কম, তো কম পদে আপনি তো মানে 1-2 মার্কের জন্য পিছিয়ে যাবেন। আপনার কাছে 80 মার্ক পেয়েও না টিকতে পারে 100-র মধ্যে। তো 80-র মধ্যে আপনার কাছে 70 পার করে তাও টিকে না, মনে করেন কি ব্যাপার হচ্ছে না কেন, পদই থাকে 3-4টা, টিকাবে ধরেন 10 জনকে, 8 জনকে। তো এর মধ্যে আসলে 1-2 মার্কের কম বেশি তো সব হয়ই। এখন এটার প্রধান ব্যাপারটা হচ্ছে সব লিখতে হবে। আর সব লিখলে কি ভুলভাল লেখা যাবে না? ধরেন কিছু প্রশ্ন আছে যেগুলোর এক্সাক্ট কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, আপনাকে যেমন সেদিনকে আমি একটা ভাব সম্প্রসারণ দেখলাম আসছে, যে সহে সে রহে। এটা ভাব সম্প্রসারণ আসছে, কি যে রহে সে সহে নাকি যে সহে সে রহে, যাই হোক এরকম একটা কথা। তো এই ভাব সম্প্রসারণে আপনার এক্সাক্ট অ্যান্সার নাই তো, এগুলো আপনার যা মনে আসে লিখতে হবে। অনেকে ভাবে যে এটা তো পড়ে আসেনি আর লিখলাম না। হ্যাঁ, তারপরে আসছে বাংলাদেশের মানে দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা কি, এরকম একটা প্রশ্ন আসছে দেখলাম। তো এই প্রশ্নে আপনি কি করবেন, এগুলা কোনো এক্সাক্ট আনসার আছে? এগুলো তো হচ্ছে এক্সাক্ট আনসার নাই। ঠিক আছে, এক্সাক্ট আনসার নাই। এখন এগুলোতে আপনার যেটাই হোক লিখতে হবে, মানে আপনার একটা ধারণা, আপনার যে কনসেপ্ট আছে এই সম্পর্কে মিনিমাম এটা ধারণা করা হয়। হ্যাঁ, নমে বলেন। এই যে আপনি বলছিলেন বিগত যে কোশ্চেন গুলো আপনি সলভ করেন স্যার, মানে হ্যাঁ, যেগুলো এক্সাম হ্যাঁ। হয়ে যায় এগুলো দেখার জন্য, এগুলা কি আপনি যেগুলো রিসেন্টলি আপলোড করছেন এগুলো পড়ছি, কিন্তু ওই কিছু কিছু টপিকস তো আমাদের পড়া নেই, যেমন ওই যে সমাস, তারপরে কারক বিভক্তি। তো এগুলা একটু মানে যখন মানে পড়তে যায় এগুলো বুঝি না। এখন এগুলোর জন্য কি করতে পারি, এগুলো কি স্কিপ স্কিপ করে যাবো আমরা নাকি? না, না, স্কিপ করে যাবেন কেন? এই যে আমাদের হচ্ছে এমনি আজকে একবার দেখে যাবো স্যার। না, না, এগুলো পড়তে হবে, না বুঝলে এগুলো জিজ্ঞেস করতে হবে, এগুলো জানতে হবে। স্কিপ করলে তো কোনো কিছুই হবে না। আপনার হচ্ছে প্রত্যেকটা সমাস, প্রত্যেকটা মানে কারকের বা অন্যান্য বাংলা ইংরেজি যাই হোক, আপনার যে বিষয়টা আপনার মানে নলেজে আসতেছে না সেটা জিজ্ঞেস করতে হবে। স্কিপ করলে তো হবে না। হ্যাঁ, আর না হচ্ছে আমি আবার ভাবছি যে যখন পড়াবেন স্যার তখন আর কি এগুলা জিজ্ঞেস মানে ই করবো কিনা, তারপর হ্যাঁ মানে এটা এখন দেখা করতে যাচ্ছে। পারেন যে ক্লাসের মধ্যে আমি তো এই যে আজকে 10 নম্বর চলে গেল, 11, 12, 13 হ্যাঁ, এই 3 দিন হচ্ছে ইংরেজি পড়াবো। ঠিক আছে, তারপরে আমরা বাংলা শুরু করব। হ্যাঁ, মানে প্রথম মাস আমরা পুরোটা ইংরেজি করে দে, তারপরে বাংলা। তখন আপনার যেগুলো সমস্যা তখন ওখানে ক্লাসে জিজ্ঞেস করবেন, মার্কিং করে রাখবেন যে এই প্রবলেম আছে, আজকে ক্লাসে আমি এই জিনিসগুলো জেনে নিতে হবে। মানে স্কিপ করা কোনো সমাধান না। হ্যাঁ, ঠিক আছে, জি জানতে স্যার। হবে, সবগুলো জেনে নিতে হবে আপনার। আমারও নাও জানা থাকতে পারে, আপনার আর একটা সোর্স থেকে জানবেন বা যেখান থেকেই হোক জেনে নিতে হবে। আচ্ছা, আলামিন বলছে টাইপিং। টাইপিং আপনারা বাসায় প্র্যাকটিস করেন। টাইপিং এ ভালো করার সহজ উপায় হচ্ছে অধিক পরিমাণে টাইপ করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা ওই আহ, মানে দেখা যাচ্ছে যে আহ, মানে ওই যে অনেক সময় দেখবেন যে কিবোর্ডের কিছু লেআউটের নিয়ম আছে, যে আপনার এখানে এখানে আঙ্গুল রেখে টাইপ করতে হয়। এইটা যদি আপনি না করেন, মানে আপনি যদি মনে করেন যে না আমি তো এমনি পারতেছি, ডান হাত বাম পাশে, বাম হাত ডান পাশে, এগুলো দিয়ে তো করতে ভালোই পারতেছি। হ্যাঁ, এরকম যদি মনে করেন তাহলে ওই আপনার টাইপিং স্পিড কখনোই হবে না। টাইপিং স্পিড আনতে হলে আপনাকে প্রথমে হাত নড়বে না, হবে না, ঠিক আছে, কিন্তু আপনাকে ওই যে যে লেআউটটা আপনি ফলো করবেন, যে এএসডিএফ এর যে লেআউটটা আছে, বাম পাশে ডান পাশে এই আঙ্গুলটা কোথায় রাখতে হয়, এটা ইউটিউবে দেখবেন।
দেখে নিয়ে ওইভাবে আপনাকে চেষ্টা করতে হবে। প্রথমে খুব ধীরে হবে, হ্যাঁ, আহ, প্রথমে খুব ধীরে হবে, কিন্তু টাইপিংটা হলে কম্পিউটার অ্যাপটিটিউডের কথা, মানে যেটা হচ্ছে পরীক্ষার ব্যাপারটা ভিন্ন। পরীক্ষায় যে আমরা কম্পিউটার পড়াবো ওইগুলোই পরীক্ষায় আসবে, তবে টাইপিংটা প্রথম 1 মাস বা 15 দিন আপনি মানে দেখবেন যে আপনার টাইপিং খুব একটা জোরে হবে না। তারপরে দেখবেন যে আস্তে 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 মানে অক্ষর যখন হাত চিনে যাবে তখন দেখবেন তাড়াতাড়ি হবে। তো এই জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা বা সোয়া ঘন্টা সময় দিবেন, রাতে হোক আর দিনে হোক। কারণ কি টাইপ করবেন? টাইপ করবেন হচ্ছে আপনার স্পেশালি ধরেন একটা বই নেবেন, হ্যাঁ, একটা বই নিয়ে হচ্ছে বাংলা টাইপের ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাহিত্যের বই নিতে পারেন। একটা বই নিয়ে ওই বইটা শুরু থেকে শেষ টাইপ করবেন, মানে ধরেন কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর বা এরকম সাহিত্যিকদের বই নেই, বঙ্কিমচন্দ্র। এদের সুবিধা কি, এদের বইগুলোতে আপনার মানে টাইপিং স্পিড বাড়ার একটা বাংলাতে হবে, কারণ ওখানে যুক্ত বর্ণ থাকে, মানে যেগুলো আপনার ইন জেনারেলি অন্য কিছুতে সচরাচর থাকে না। তো তাদের যুক্ত বর্ণ বা লেখার প্যাটার্ন, দাড়ি কমা কোথায় কোনটা বসবে সেগুলো খুব ভালোভাবে থাকে, যে কারণে আপনি ওইগুলো ভালো টাইপ করতে পারলে আপনার দ্রুত স্পিড চলে আসবে। হুম। আর টাইপিং এর ভিতরে তো আপনার বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে বাংলা দেবে না। যেমন এখানে ধরেন এই যে বাংলার ভিতরে দেখেন অঙ্ক আছে 10%, এগুলো লিখতে হচ্ছে, কিন্তু পরীক্ষা তো তা তো না। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, 16তম গ্রেডের যে বিষয়গুলো বলছেন ওগুলো আমি দেখি বলবো নি। ক্লাসে প্রমোশন টমোশন আছে, ভালো মন্দ মানে সবই আছে। হ্যাঁ, মারুফা। স্যার ওই যে কম্পিউটার অপারেটর আর ওই যে মুদ্রাক্ষরিক যে বিষয়টা, ওটা দুইটা কি একই না দুইটা আলাদা বিষয়? মুদ্রাক্ষরিকের ইংরেজি হচ্ছে টাইপিস্ট। হ্যাঁ, আপনার হচ্ছে কম্পিউটারের আহ, অনেক প্রতিষ্ঠানে একটা পদ আছে, অনেক প্রতিষ্ঠানে দুইটা পদ আছে। একটা পদ যেসব প্রতিষ্ঠানে, সেগুলোতে কম্পিউটার যেই টাইপ করে সেই সবকিছু রেডি করে, চিঠিপত্র ফাইল সবকিছু রেডি করে। আর যে প্রতিষ্ঠানে দুইটা আছে সেই প্রতিষ্ঠানে একজন টাইপ করে, একজন আবার এগুলো চেক টেক করে, এরকম আছে, বুঝতে পারছেন? তো এগুলো জেনারেলি পদ থাকে না, কোনোটার সাথে আবার 60 মুদ্রাক্ষরিক যুক্ত থাকে। হ্যাঁ, এগুলো তবে 60 মুদ্রাক্ষরিকটা আর কিছুদিন পর থাকবে না, আপনার উঠে যাবে, কারণ এটার আর কোনো দরকার হয় না। হুম। তে স্যার ওই, এখন এই দুইটা পোস্টে কি মানে টাইপিং জানলেই আবেদন করা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, কোনো টাইপিং জানলে ডিফারেন্স আবেদন আছে? করা যাবে। টাইপিং জানতে হবে। টাইপিং আপনার 16 থেকে 20তম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেড যত চাকরি আছে সবগুলোতে টাইপিং জানা লাগে, প্রাইমারি ছাড়া। হ্যাঁ, টাইপিং ভালো, এমনকি আপনার ফার্স্ট ক্লাস চাকরিতেও টাইপিং জানা লাগে। আপনি যখন ভালো জায়গায় পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে ওইগুলো কারণে হয় না অনেক সময়। বা চাকরি যদি হয়েও যায় তো আপনি করতেও পারবেন না, চাকরি অশান্তি লাগবে। তো এই জন্য টাইপিংটা খুব জরুরি। আপনারা যারা বাংলা ইংরেজি স্যার হাই স্পিড টাইপিং করতে পারেন না তারা শিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমার ইংলিশটা হয় কিন্তু স্যার বাংলাটা সমস্যা, তা বাংলাটা কি সমস্যা বলতে কোনোভাবে আপনি তাহলে শুরু ইমপ্রুভ করেননি, করে? প্র্যাকটিস করেননি, ঠিক আছে। আপনি শুরু করেন, যাক আমি এই সম্পর্কে একটা নির্দেশনা আপনাদের দিব, তবে আপনারা বাংলা টাইপিং প্রতিদিন করতে হবে। যেমন আমার ছোট ছেলে, আমার মানে আমার ছেলের বয়স 6 বছর কেবল। আমার ছেলে বাংলা কিবোর্ডের অক্ষর চিনছে, তো ওকে অক্ষর চিনছে, মানে এখন টাইপিং শুরু হয়নি, কিন্তু ওকে যদি বলা যায় এটা লেখাও লিখতে পারে, সরে আপনার হর্ষ দীর্ঘিকার হর্ষিকার রিকার এগুলো লিখতে পারে। যুক্ত বর্ণ এখনো পারে না, কারণ ও তো অক্ষরই ঠিকভাবে মানে ক্লিয়ার না, তবে অক্ষর চিনে গেছে। হ্যাঁ, তো এই জন্য আপনাদের যদি আপনি না বসলে হবে না, বুঝছেন? হবে না। এইটাতে আসি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা প্রচুর পরীক্ষায় আসে এবং খুব কঠিন একটা অঙ্ক মধ্যম বলা যায়। এখানে বলছে শতকরা বার্ষিক সুদের হার হচ্ছে ওয়ার্ড পার মিনিট। আপনার আপনাদের জন্য দরকার হবে মনে হয় 20টা অথবা 30টা। 20টা ওয়ার্ড তো মিনিমাম, 20টার নিচে হলে হবে না আপনাদের। তো এখানে শতকরা বার্ষিক 3.3/4, এটা সুদের হার। তাহলে সুদের হারটা আমি আগে এখানে ঠিক করে নিই। এরম ধরনের অঙ্ক আসলে সাইডে এগুলোকে করে নেবেন। 3.3/4, তাহলে কত হলো? 3 × 4 = 12, 12 আর 3 = 15, তাই না? 15/4 এত পার্সেন্ট। ওকে, এরপরে হচ্ছে আপনার উম, আহ, সুদে কত টাকা, আসল তো দেওয়া নাই, আসলের পরিমাণটা নাই এখানে। তারপরে হচ্ছে সময়, এন, এনটা হচ্ছে 100 দিন। 100 দিন মানে 100কে আপনার বছরে কনভার্ট করতে হবে। 365 দিন দিয়ে আমরা যদি কনভার্ট করি
হুম, তাহলে এরকম হবে। তো এটা একটু কাটাকাটি করে মনে হয় ছোট করা যায়। হুম, কাটাকাটি করে যদি আমরা ছোট করি তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 7 35, 3 5 15 নাকি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 20/73 নাকি, 20/73 এটা থাকলো। তারপরে সুদ আসল হবে 737 টাকা। দেখেন, সুদ এবং আসল মিলে 737 টাকা। ঠিক আছে, তার মানে এই আপনার আসল যে টাকাটা, তার সাথে আপনার সুদের টাকা যোগ করে হবে 737 টাকা 50 পয়সা। ওকে, তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখি এবার। এটা ভালো করে খেয়াল করবেন, দশমিক টশমিক আছে, একটু ভেজাল মনে হতে পারে। প্রথমে হচ্ছে এটা আসল। হ্যাঁ, আসল প্লাস এই আসলের সাথে সুদ যোগ হবে। সুদ কি? এই আসল টাকার 15/4। হ্যাঁ, 15/4%, পার্সেন্টের জন্য নিচে 100 নিয়ে নিলাম। হ্যাঁ, 15/4% গুণন কয় বছর? বছর হচ্ছে 20/73। 20/73। হুম, এইরকম করার পরে আপনার টোটাল টাকা হবে কত? 737 টাকা, 37 টাকা 50 পয়সা। এখানে দশমিক একটা ছিল, দশমিক তুলে দিয়ে নিচে 100 লিখে দিলাম। হ্যাঁ, দশমিক তুলে দিয়ে 100 লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে একটু দেখি, যতটুকু সম্ভব হয় প্রসেসিং করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে আপনার হচ্ছে, আমরা যদি এটা ক্যান্সেল আউট করি, তাহলে আপনার 20 দিয়ে যদি এটা আপনি কাটেন তাহলে কত হচ্ছে? এটা 5 হচ্ছে নাকি? আর 5 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে হচ্ছে 3 হচ্ছে। ঠিক আছে, আর তো কাটাকাটি আমি দেখতেছি না। হচ্ছে, বা এখানে তাহলে হচ্ছে এটা পি প্লাস, এখানে কত হচ্ছে তাহলে? উপরে হচ্ছে 3, আর নিচে হচ্ছে কত? আপনার 4 আর 73, তাহলে 3 সারা 12, 2 হাতে থাকে আমার 1, 28 আর 1 29। 29, এটা পি এখানে, এই তো। এটা সমান সমান, এটাকে আমরা একটু ছোট করি। হ্যাঁ, ছোট করলে এই শূন্য এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 5 1 5, এখানে 2 বের হবে, 4 5 20, এখানে 3 বের হবে, 5 7 35, এখানে 2 বের হবে, 5 5 25, অর্থাৎ 1475 ডিভাইডেড বাই এটা 2। ওকে, আচ্ছা। বা এখানে যদি আমি লসাগু করি তাহলে কত হবে? এটা 292, আর এই 292 আর এখানে 3, তাহলে 295। 295 পি গুণন হচ্ছে 1475 ডিভাইডেড বাই 2। বা এখানে পি এর মানটা যদি আমি রাখি, তাহলে এখানে সবগুলো এই পাশে নিয়ে আসি, তাহলে 1475 গুণন 292, আর হচ্ছে নিচে যাবে হচ্ছে 295 গুণন হচ্ছে 2। আচ্ছা, এইটা এখন আমরা দেখি একটা মোটামুটি কাটাকাটি করতে পারি কিনা। হ্যাঁ, এটা কাটাকাটি করতে পারলে আমার মনে হয় যে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে 5 দিয়ে এটাকে কাটি, এটা আর এটা। তাই 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 দোকানে 10, 5 নং 45, 5 5 25। ঠিক আছে, আর আহ, এইটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে আপনার 5 5 25, আর 5 নং 45, তাই না? আচ্ছা, তার মানে 5 দিয়ে কাটলে 295 হয়, তাহলে এটাকে 295 দিয়ে কাটলে তো এটা 5 হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন এটা হলো। আর এখান থেকে আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 2 1 2, তারপরে 9 দোকানে 18, না, এটা হবে, ভুল হলো। আপনার হচ্ছে 2
এখানে হচ্ছে 4 দোকানে 8 আর 6 দোকানে 12। হ্যাঁ, তাহলে এখানে আপনার কত হচ্ছে? 5 6 30 শূন্য, হাতে আমার 3, 4 5 20 আর 3 23, হাতে 2 5 730 টাকা। তাহলে আমাদের আসল হবে 730 টাকা। হ্যাঁ, হুম, বুঝতে পারছেন? এটা কাটাকাটিটা একটু টাইম কনজিউমিং বা একটু রিগোরাস, কিন্তু আলটিমেট কিন্তু হবে এটা উত্তর। হ্যাঁ, মানে চেষ্টা করলে। তাপস বলেন। যেখানে যে পিটা ছিল, হ্যাঁ হ্যাঁ, তাপস। তিনের সাথে পিটা পিটা স্যার পি, হ্যাঁ, তিনের সাথে একটা পি, ওই পি কই গেছে? এই যে 292p আর এই 3p মিলে 295p হয়ে গেল এখানে। হুম, এটা আপনি তাহলে সামনের পিটা স্যার, এখানে লসাগু সামনে। করলে এরকম হবে না? এই যে 292 যদি লসাগু করেন, তাহলে এখানে 292p প্লাস এটা ঠিক হবে আছে স্যার, 3p, তাহলে দুইটা মিলে কত হবে? 295p হবে না তখন? বুঝছি স্যার, ঠিক আছে স্যার। তো এইটা এইরকম টাইপের একটা অঙ্ক। এইটা একটু করবেন, মানে এটা দিন সহ যুক্ত থাকে। হুম, এইটাতে আসি। বলছে শতকরা বার্ষিক সুদের হার 3.5% হলে 800 টাকা 4 বছর 3 মাসের সুদ কত হবে? হুম, 4 বছর 3 মাসের সুদ। তাহলে আমরা সুদ বের করব, এটা তো খুব সহজ কথা। সুদ হচ্ছে আপনার 800 টাকা, তাই না? 800 টাকা, সুদের হার 3.5%, মানে 3.5%। আর সময় কয় বছর? 4 বছর 3 মাস। তাহলে 4 বছর 3 মাস কিভাবে লিখবেন? 4 বছর লিখবেন, 3 লিখবেন উপরে, 12 লিখবেন নিচে, তাহলে 4 বছর 3 মাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আপনার 800 গুণন, এটা 3 দুগুণে 6 আর 1 7, 7, এটা 2 আর পার্সেন্টেজের জন্য নিচে 100, গুণন এটা 4 বারং 48 আর 3 কত হয়? 51, 51 বাই হচ্ছে কত? 12। হ্যাঁ, এই তো। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে হবে 8, এইটা দিয়ে এটাকে কাটলে হবে 4, 4 দিয়ে এটাকে কাটলে হবে 3, 3 দিয়ে এটাকে কাটলে হবে 17। তাহলে 7 17 কত হবে? 7 7 49, 9, 4 থাকে 119 টাকা। হ্যাঁ, ঠিক আছে। 7 10 70 আর 119 টাকা। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম, আচ্ছা, এরপরটাতে যাই তাহলে। বলছে বার্ষিক 6.5% হার সুদে কত টাকার 3 বছর 4 মাসের সুদ আসলে আপনার হচ্ছে হবে কত? 788 টাকা 40 পয়সা। তাহলে আমরা আসল ধরে নিলাম হচ্ছে পি, প্লাস এই পি এর সাথে কয় পার্সেন্ট হবে টাকা? 6.5%। তাহলে হচ্ছে 6.5% গুণন কয় বছর? 3 বছর কয় মাস? 4 মাস, 4 গুণন 4/12। হ্যাঁ, এই টাকা যদি আপনি যোগ করেন, তাহলে হবে 788 টাকা 40 পয়সা। আমরা এইখানে নিচে দিয়ে দিলাম 100। হ্যাঁ, 100 পয়েন্ট তুলে দিলাম। বা তাহলে এখানে পি প্লাস এটা হবে কত? 6 দোকানে 12 আর 1 13, 13 বাই হচ্ছে এখানে 2 গুণন হচ্ছে এটা পার্সেন্টের জন্য 100, 3 বারং 36 হাজার 40, 40/12। হুম, সমান সমান এটা আমরা ছোট করি। হ্যাঁ, ছোট করলে কত হবে এটা আমাদের? যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দোকানে 6 আর থাকলে 1, তাহলে হচ্ছে এখান থেকে 1 বের হবে। তাহলে 9 দোকানে 18, আবার 4 দোকানে 8, 2 দোকানে 4। হ্যাঁ, তাহলে 3942 বাই হচ্ছে 5। আচ্ছা, এখানে একটু কাটাকাটি করা লাগবে। এখানে আপনার আহ, হচ্ছে এটা 2 দিয়ে কাটে দেন, তাহলে এটা হবে হচ্ছে 20, আর 20 দিয়ে কেটে দিলে এটা হবে কত? 5। হ্যাঁ,
8 তো কাটা যাচ্ছে না, বা এখানে হচ্ছে পি প্লাস এটা হচ্ছে উপরে কত 13, 13p, আর নিচে কত, নিচে হচ্ছে 5 × 12 = 60। হ্যাঁ, এটা সমান সমান 3942 ডিভাইডেড বাই 5, বা এখানে আমরা হচ্ছে 60 লসাগু করব, তাহলে এটা 60 আর 13 73, 73p সমান সমান হচ্ছে 3942 বাই হচ্ছে 5। আচ্ছা, এরপরে এখানে আসি, তাহলে পি এর মানটা কত হবে? পি এর মানটা হবে এখানে আপনার হচ্ছে এই 3942-এর সাথে গুণ হবে হচ্ছে 60, আর 5-এর সাথে গুণ হবে হচ্ছে 73। তাহলে এটা দিয়ে এটা কাটবো, তাহলে হবে কত 12। 73 দিয়ে এটাকে কাটবো, 73 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে আমরা 5 দিয়ে যদি দেই, তাহলে 350 আর 15 365, তাহলে এখানে হবে হচ্ছে 5, 365 হলো, তাই না? 5 × 73 365 হয়। তাহলে 394 থেকে আমরা 365 যদি বাদ দিই, তাহলে থাকবে 29, মানে 292। 292-কে আমরা যদি হচ্ছে 73 4 দিয়ে দিই, হ্যাঁ 4 4 28, তাহলে 54 হবে। হ্যাঁ, 54, মানে 73, হ্যাঁ 54, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 4 × 12 = 48 আর 600, তাহলে 648 টাকা হচ্ছে। তাহলে এই 648 টাকা হচ্ছে আমাদের আসল। হ্যাঁ, এই এই সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এটা? আচ্ছা, কনফিউশন না থাকলে নাই। হ্যাঁ, শুভ, বলেন। স্যার কাটাকাটিটা একটু বুঝাই দেন। কোন কাটাকাটি? স্যার এই যে 3942। হ্যাঁ, 73 দিয়ে কাটেন, 73 যদি আপনি 5 বার দেন, তাহলে কত হবে? 365 হবে। আর থাকবে হচ্ছে এখানে কত, 29, 29 হলে আপনার 292, তাহলে এটা 4 দিলে হয়ে যাচ্ছে। হুম, বড় কাটাকাটিতে আব্দুর রহমান বলছে সমস্যা হয় না, সমস্যার কিছু নাই, এগুলো প্র্যাকটিস করতে করতে হবে। হ্যাঁ, 1 2 দিনে কি আর এগুলো হবে? এগুলো যত প্র্যাকটিস করবেন তাহলে হবে। আচ্ছা, এখানে আর 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক অতটা ইম্পর্টেন্ট অঙ্ক না, আপনারা করবেন। হ্যাঁ, না পারলেও করে দেওয়া যাবে, অসুবিধা নেই। এই সুদের অঙ্ক আপনার 110টা আমি আপনাদের কাজ দিছি। এই অ্যাসাইনমেন্ট যারা এখনো পান নাই বা করা শুরু করেন নাই, তারা আমাকে বলবেন। এই অ্যাসাইনমেন্ট কিন্তু করতে হবে, তাহলে আপনার ধারণা ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ কিন্তু ধারণা ক্লিয়ার হবে না। হ্যাঁ, বড় কাটাকাটিতে সমস্যা, সব ঠিক হয়ে যাবে, ভাগ যোগ একটু ইয়ে করে করেন, আর মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে হবে। মাথা গরম করলে এইসব জায়গায় বিপদ হবে। হ্যাঁ, ধীরে ধীরে কাজ করতে হবে। তাহলে সুদ থেকে আপনাদের যে বিষয়গুলো শেখানো হলো, অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকে, প্রত্যেক পরীক্ষাতেই থাকে। হ্যাঁ, হয়তো বা 2 একটা পরীক্ষায় বাদ যায়। আমরা আগামী ক্লাসে অনুপাত করার কথা, অনুপাতেও আমি আপনাদের বাছাই করে যে অঙ্কগুলো খুব প্রয়োজনীয় সেগুলো করাবো, আর আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টে আপনার অনুপাতেও প্রায় এরকম 100 অঙ্ক দেওয়া হবে। আপনারা এইটা শেষ ওই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ওইটা করবেন, ঠিক আছে? তারপরে আজকে তো আপনাদের ইয়েটা গেল, একটা পরীক্ষা নিব আবার। হুম, আহ, আগের পরীক্ষায় 6 7 জন অংশগ্রহণ করছিল। আকলিমার খাতা পাওয়া যায়নি, আকলিমা তো মেল করছেন না কি করছেন, আমার মেলে তো আমি পাইনি। আচ্ছা, আমরা ভয়েস গতকালকে মডাল ভার্ব থেকে আজকে শুরু করার কথা ছিল, তাই না? দাঁড়ান, আজকে আমরা মডাল ভার্ব থেকে ভয়েস শুরু করব।
আকলিমা বলেন। স্যার আমি আপনার মেইলে খাতা পাঠাইছিলাম কিন্তু আমার এখানে মেইল অ্যাড্রেস নট ফাউন্ডেড দেখাচ্ছে, এই জন্য স্যার পাই নাই খাতাটা। আমি মেইলের অ্যাড্রেসটা তো অ্যাড্রেস ঠিক ভুল করে হয়েছে, দিয়েছিলাম। আবার ঠিক করে দিতে হবে। আপনার মানে মেল অ্যাড্রেস টাইপিং ও ভুল হয়েছে, অথবা অনেকেই পাঠাইছে তো মেলে আসছে তো ওই ওই অ্যাড্রেসই আপনার হয়তো ভুল হয়েছে। হুম, দেখেন একটু আরেকবার চেক আ- করে। হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে চেক করে দেখে আবার আপনাকে পাঠিয়ে দিব স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার আচ্ছা, শুভ, শুভ আর কিছু বলবেন? আচ্ছা স্যার আমাদের পরীক্ষা কি এই যে এখন যা পড়ান তা থেকে আসবো, না স্যার আগে যা পড়াইছিলেন সেখান থেকেও? না, মানে আমাদের 1 থেকে 5 নম্বর লেকচার আমাদের পরীক্ষা হয়েছে না একটা, এখন হচ্ছে 5 থেকে 10 স্যার পর্যন্ত। হ্যাঁ, 5 থেকে 10 নম্বর লেকচার শিটে যা যা আছে এইগুলো বিষয়ে পরীক্ষা হবে। ঠিক আছে, স্যার পরীক্ষা কিভাবে নেন? পরীক্ষা আপনি আগেরটা দেন নাই? আমি তো স্যার উম 8 নাম্বার ক্লাসে জয়েন করছি। আচ্ছা, ওই পরীক্ষার মানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়, ওইটা 1 ঘন্টা সময় থাকে, ওই লিখে আপনার হচ্ছে স্ক্যান করে পাঠাতে হয়। হ্যাঁ, এরকম সিস্টেম। আমাদের এই ডেট আমি দিয়ে দেবো নি ক্লাসের শেষে, কবে পরীক্ষা নেব আপনি ওই দিন আরেকটা পরীক্ষা দিবেন। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা অংশগ্রহণ করলে বিষয়গুলো ক্লিয়ার হবে, জানতে পারবেন ভালোভাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে মডেল ভার্বে। তো মডেল ভার্ব কোনগুলো থাকে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অট টু, ইউজ টু, মাস্ট, এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের আপনারা জানেন যে যে কোনো জায়গাতে মডেল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আপনার আহ, প্রথমে অবজেক্টটা তো সাবজেক্ট হিসাবে আসবে, তারপরে মডেল বসাবেন, তারপর একটা বি বসাতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে যা নিয়ম তাই। যেমন ইউ মাস্ট শাট দিস ডোরস। হুম, ওই ভার্বের যে একটা বিষয় বলছিলাম, এটা আমি কাজ করতে সময় পাইনি, আজকে আমি দেখি আপনাদের কালকে হয়তো শেয়ার করে দেবো কনফিউজড ভার্বগুলো। তাহলে এখানে হচ্ছে দিস ডোরসটা হচ্ছে আমাদের এখানে কি, দিস ডোরসটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, তাই না? তাহলে এটা এখানে আসবে THE, দিস ডোরস, নাকি ডোরস কিন্তু এটা। হ্যাঁ, দিস ডোরস। এখন মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন ভার্ব ওইটাই থাকে। হ্যাঁ, মাস্ট, এটা মাস্ট, তার সাথে একটা শুধু নতুন করে কি আসবে, বি আসবে, মাস্ট বি। আর শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম তো শার্টই হবে। হ্যাঁ, তারপরে কি, মাস্ট বি শার্ট, তারপরে বাই, বাই এখানে হচ্ছে এটা ইউ। এই তো, মানে যা শুধু এখানে তেমন কোনো পরিবর্তন নাই, এই যে মডেলের পর একটা বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের নর্মাল নিয়মে, খুবই সহজ জিনিস এটা। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন উই অট টু অবে আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে আওয়ার এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। হ্যাঁ, অট টু অবে আওয়ার প্যারেন্টস, এটা খুব রিপিট হয়, এই লাইনটাই রিপিট হয়। হুম, তাহলে আওয়ার প্যারেন্টসটা হচ্ছে এখানে সাবজেক্ট হয়ে গেল, অট টুটা হচ্ছে আমাদের কি, আপনার মডেল ভার্ব, তার সাথে একটা বি, ভার্বের পাশে অবেডটা অবেড বাই আস। ওকে, সিম্পল। আচ্ছা, এরপরে চলে যায় যেমন উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, তাহলে এখানে হচ্ছে হিজ ওয়ার্ডসটা হচ্ছে আমাদের কি, এখানে হিজ ওয়ার্ডসটা এই বাক্যের আপনার অবজেক্ট ছিল, এটা হবে সাবজেক্ট। হ্যাঁ, হিজ ওয়ার্ডস, তার মাস্টের জায়গায় মাস্ট হবে। হ্যাঁ, মাস্ট হবে। তারপরে হচ্ছে বি, হুম, বি, লিসেন্ট, LISTENDED, লিসেন্ট, লিসেন্টের সাথে টু কিন্তু বসবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে গ্রুপ ভার্ব। হ্যাঁ, তারপরে বাই, তারপরে হচ্ছে আপনার আস। ওকে, এরকম, বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এখন অনেক সময় হয় যে এই বিটা আসলে আমরা এখানে কেন বসাচ্ছি হঠাৎ করে, এই বিটা আসলো, দেখেন মডেল ভার্বের নিয়ম হচ্ছে যে মডেল ভার্ব এর পরে ভার্বের কোনো পরিবর্তন নাই, তো এই জন্য যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এই জন্য আমরা বিটাকে এখানে সহায়তা নেই। হ্যাঁ, বিটা সামনে বসালে আর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর কি ইয়ে হবে না,
হ্যাঁ, ফার্স্ট পার্সন ফর্ম নিয়ে আর সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে কি বলছে যে উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। হ্যাঁ, তো এই বাক্যের সাবজেক্ট কোনটা এটা দেখি করতে পারেন কিনা, দেখেন তো এই ভয়েসটা করতে পারেন কিনা। এটা দেখি আপনারা কয়জন ভুল করেন দেখি। হ্যাঁ, আচ্ছা, চিলড্রেন আন্ডার 10। হ্যাঁ, শারমিন লেখছে চিলড্রেন আন্ডার 10। চিলড্রেন আন্ডার 10 এটাই হচ্ছে আমাদের এখানে আপনার অবজেক্ট। হ্যাঁ, তারা উইল নট, তারপরে বি, তারপরে হচ্ছে অ্যাডমিটেড, তারপরে এটা হচ্ছে হবে। হ্যাঁ, এটা অনেক সময় ভুল করে ফেলে অনেকে। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, তাহলে আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। হ্যাঁ, এটা সহজ এগুলো। এখানে একটা মডাল ভার্ব আছে, এটা ঠিক মডাল না, মানে বি গোয়িং টু একটা ভার্ব আর কি। তো বি গোয়িং টু ভার্বটা মডাল ভার্বের মতোই হবে, বুঝতে পারছেন? তো বি গোয়িং টু মানে ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো। হুম, যেমন হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এইটুক পুরাটা একটা ভার্ব হিসেবে ধরতে হবে আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে মডাল ভার্ব, এটা হচ্ছে আপনার মেন ভার্ব, আর এটা হচ্ছে আপনার অবজেক্ট। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার সাবজেক্ট। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে এ শপ। হ্যাঁ, এ শপ, ঠিক আছে। তারপরে ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, এটুক পুরোটা লিখে তারপর এরপর একটা বি বসাতে হবে। হ্যাঁ, বি, তারপরে হচ্ছে ওপেন এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ওপেনড। হ্যাঁ, বাই, তার সাথে হি এর পরিবর্তে হিম। হ্যাঁ, এই তো। তাহলে এখানে আপনার হচ্ছে এইটুক পুরাটাকে ভার বিবেচনা করে নিয়ে এইটুকুর জন্য আবার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এগুলোর মধ্যে কিন্তু আপনারা যান না। হ্যাঁ, এইটুক পুরাটা একটা হচ্ছে মানে ভার, এটাকে মডেল বিবেচনা করে কাজ করতে হবে। এই বাক্যের অর্থ হচ্ছে তার মানে সে একটা দোকান উদ্বোধন করতে যেতে ইচ্ছা পোষণ করছে। হ্যাঁ, এরকম। যেমন দা অফিস। হ্যাঁ হ্যাঁ, নজরুল লিখছে শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট, তাহলে মাই পাসপোর্ট ইজ গোয়িং টু বি রিনিউড বাই দ্য হোম অফিস। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা, ইজ গোয়িং টুটাকে এখানে মডাল ভার্ব বিবেচনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই আর কি। তারপরে আমরা এম টু, ইজ টু, আর টু, হ্যাজ টু, এইগুলো যদি বাক্যে থাকে এইগুলোকে আমরা মডেল ভার্ব বিবেচনা করব। হ্যাঁ, এগুলোকে মডেল ভার্ব বিবেচনা করতে হবে। ঠিক আছে, এম টু, ইজ টু, আর টু, হ্যাঁ, এইগুলোকে। তো এইগুলোর ওই একই নিয়ম, একই সিস্টেম। যেমন আই হ্যাভ টু ডু ইট, তাহলে ইট, হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে। হ্যাজ টু বি, বি এর পরে ডান বাই মি। হ্যাঁ, এই যে হ্যাজ টু, হ্যাভ টু, এম টু, আর টু, এগুলো সবই মডেল ভার্ব বিবেচনা করতে হবে। যেমন ইউ আর কালার টু দিস পিকচার, তাহলে ইজ দিস পিকচার, ইজ টু, আর টুর জায়গাতে ইজ টু হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার আর টু, ইজ টু এগুলো চেঞ্জ হবে। বি কালার্ড বাই ইউ। ওকে, আচ্ছা। এরপরে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে এই আপনার এরকম থাকে যে আহ, এই কুড নট হ্যাভ, এরকম থাকে এ মাস্ট নট হ্যাভ বা মাস্ট হ্যাভ। হ্যাঁ, অট টু হ্যাভ, মানে হ্যাভ যুক্ত থাকে একটা মডেল ভার্বের সাথে, আবার হ্যাভ যুক্ত থাকে। তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, সেম ব্যাপার, একই ঘটনা। যে আপনার এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বলছে কি
আ চাইল্ড কুড নট হ্যাভ ডান দিস মিসচিফ, তাহলে এইটা হচ্ছে আমাদের সামনে চলে আসছে। তারপরে কুড নট হ্যাভ এর জায়গায় কুড নট হ্যাভই থাকবে। এখানে হচ্ছে বি এর জায়গায় আমরা বিন বসাবো, হ্যাঁ বিন বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। আগে বি বসাতাম, এখন হচ্ছে এটা আমরা বিন বসাই নেবো, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসেন ওয়ার্ডটাতে। এগুলো নিয়ম তাহলে এখান থেকে দেখে এবার ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চলে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স গুলো আপনার হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ এরকম টাইপের বোঝায়, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে প্রথমে মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, হ্যাঁ, আবার হচ্ছে লেট দিয়ে শুরু হতে পারে। তো আমরা মূল ভার্বেরটা আগে দেখি, যেমন ডু ইট। হুম, তো এই ক্ষেত্রে আপনার সহজ কথা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হলে প্রথমে লিখবেন লেট, হ্যাঁ লেট, তারপরে অবজেক্ট লিখবেন ইট, হুম, তারপরে বি, তারপরে হচ্ছে এটা ডু, যেহেতু ভার্ব তাহলে এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। ওকে, লেট ইট বি ডান। আবার হচ্ছে লেট, এখানে দা ওয়ার্ক, হ্যাঁ দা ওয়ার্ক বি ডান, একই কথা। ঠিক আছে, ওয়ার্ক বি ডান, এরকম। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে লেট বসে অবজেক্ট বসে তারপরে বি তারপরে ভার্বের এটা বসালে হবে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে কিছু কিছু বাক্য আছে, যেমন কিছু কিছু না, মানে এই দুই তিনটা বাক্য আছে, হ্যাঁ যেমন উম, এই দুইটা বাক্যর কথা দেখি। এই দুইটা বাক্য একটু আলাদা। এই দুইটা বাক্য, একটা হচ্ছে কিপ ইউর ওয়ার্ড, একটা হচ্ছে অবে ইউর টিচার। মানে যেগুলো আপনার নীতি নৈতিকতার সাথে জড়িত, সেগুলো ইম্পারেটিভ হলেও এইগুলোর একটু ব্যতিক্রম আছে। যেমন কিপ ইউর ওয়ার্ড, মানে এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে কথা দিয়ে কথা রাখা উচিত। কিপ ইউর ওয়ার্ড, এটা মানে আমরা সরাসরি ইংলিশের বাংলা করি তো এই জন্য খুব একটা ভালো শোনা যায় না। যেমন হচ্ছে, একটু দাঁড়ান আমার একটা ফোন আসছে, রিসিভ করে। হ্যালো। তাহলে এখানে আপনার যেগুলো নৈতিক অনুসারে কাজ আছে, হ্যাঁ কিছু কাজ, যেমন কথা দিয়ে কথা রাখা উচিত, এটা একটা নৈতিক কাজ। তারপর অবে ইয়োর টিচার, মানে তোমার শিক্ষককে মান্য করা উচিত। হুম, এইগুলো আপনার নীতি নৈতিকতার কাজ, যেগুলো সেগুলো আপনি লিখবেন কিভাবে? এই যে এইভাবে, যেমন ইয়োর ওয়ার্ড, কিপ ইয়োর ওয়ার্ড, তাহলে ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট। ওকে, হুম, তারপরে অবে ইয়োর টিচার শুড বি অবেড, শুড বি লিখে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিবেন। হ্যাঁ, এ- এই দুইটা কিন্তু খুব রিপিট হয় প্রশ্ন দুইটা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা হচ্ছে একটু মনোযোগ দিবেন, এইটা প্রয়োজনে মার্কিং করে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। হুম, আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে এই টাইপের, যেগুলো ধরুন ওপেন দ্য উইন্ডো, তাহলে কি হবে? লেট দ্য উইন্ডো শ্যাল বি ওপেন, এই তো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। হুম, এইগুলো খুবই সহজ, এইগুলো খুব একটা মানে কঠিন কিছু না। যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে লেট নট দিয়ে শুরু হবে, হ্যাঁ ডোন্ট দিয়ে শুরু হলে লেট নট, এটাই পার্থক্য। যেমন এখানে আছে দেখেন, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, হ্যাঁ লুক ডাউন আপন মানে মানুষকে ঘৃণা করা, তাহলে হচ্ছে এখানে লেট নট, হ্যাঁ লেট নট, হ্যাঁ তারপরে হচ্ছে লেট নটের পরে এই যে দা পোর, ঠিক আছে,
লেট নট দ্য পুয়ার হচ্ছে বি লুকড ডাউন আপন, ঠিক আছে, লুক ডাউন আপন, হ্যাঁ এভাবে। আচ্ছা, আর এই যে নট হচ্ছে, নট কিন্তু খুব সাবধান, এই নটের বসানোর কারণে আপনার ভুল হবে। এই যে নট, লেট নট, কখন হচ্ছে লেট, মানে লেটের পরে, হ্যাঁ কখন নট, নট হচ্ছে মানে সামনে বসে কখনো পরে বসে, এটা ভুলের কারণে আপনার ভুল হবে। নট হচ্ছে নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে, এটা বুঝতে হবে আপনাকে, হ্যাঁ। এখানে দা পুয়ারটা হচ্ছে নাউন, এই জন্য এর আগে বসছে নট, হ্যাঁ। যদি প্রোনাউন হতো তাহলে পরে বসতো। যেমন আরেকটা মানে দেখায়, এই যে ডোন্ট হেট হিম, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে লেট, লেট নট হিম না, কিন্তু লেট হিম, হ্যাঁ, লেট হিম নট বি হেটেড, এরকম। বুঝতে পারছেন বিষয়টা কি? এবার এবার কিন্তু এটা পরে হবে। কেন? কারণ হচ্ছে হিমটা হচ্ছে এখানে মানে প্রোনাউন, মানে নাউনের আগে, লেট সবসময় নাউনের আগে আর প্রোনাউনের পরে বসে। এই অল্প একটু ভুলের কারণে কিন্তু আপনার মানে ভয়েস পুরাটা ভুল হয়ে যাবে, ওই ওই ভয়েসটাই ভুল হয়ে যাবে। হুম তো একটু সতর্ক থাকা দরকার এখানে। আচ্ছা, তাহলে এইগুলো দেখবেন, এইগুলোকে আমার আর করানোর দরকার আছে? আচ্ছা, অনেক সময় দেখবেন যে হচ্ছে এই টাইপের কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, যে লেট হার সিং এ সং, তখন আমরা কিভাবে করব? একইভাবে, একই নিয়ম, প্রথমে লেট, তারপরে অবজেক্ট সং বসাবো বি, তারপরে এটার পাস্ট পার্টিসিপল সাং, তারপরে বাই, তারপরে হার। ইম্পারেটিভ সেন্টেন্স সবথেকে সহজ। তো এগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন, এগুলো যতগুলো আছে এগুলো আমি বলি না বলি, এগুলো জাস্ট শুধু উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। আজকে আপনারা খেয়াল করছেন বিগত সালে আসা আমি প্রায় 100টা ভয়েস আপনাদের অ্যান্সার সহ দিয়েছি। এইগুলো সহ আপনাদের আগামীকালকে তো ক্লাস নাই, শুক্রবার আছে, মানে বৃহস্পতি শুক্র 2 দিন আছে। এই 2 দিনে ভয়েসের সবগুলো সুন্দর করে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্টটা পুরোটা কমপ্লিট করে, হুম তাহলে 2টা চ্যাপ্টার আপনার একদম ভালোভাবে আয়ত্ত হয়ে গেল, এর মধ্যে করে ফেলবেন, ব্যাস, ঠিক আছে। হুম সুন্দর করে ইয়ে করে ফেলবেন, তাহলে দেখবেন যে ওই তারপরে আমি ওই পরীক্ষা একটা নিব, নেওয়ার পরে ভয়েসের আরো কিছু কাজ আমি দেব না। এরপরে নেভার যুক্ত বাক্যে আসে, নেভার, নেভার যুক্ত বাক্যও কিন্তু হচ্ছে আপনার ইম্পারেটিভ হয়, যেমন নেভার ক্যাচ জাটকা। হুম তো নেভার যুক্ত বাক্য সচরাচর নেগেটিভ থাকে, তো এটা আপনি লিখবেন হচ্ছে কি, লেট নট দিয়ে শুরু করবেন। লেট নট, যেহেতু নেভার মানেই নেগেটিভ, তাহলে লেট নট দা জাটকা অবজেক্ট হবে। এবার আপনার এখানে বি কট, কিন্তু নেভারের পরিবর্তে এখানে একটা ইভার ব্যবহার করতে হবে, ইভার বি কট, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে উম, আহ, এরপরে আমরা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্ট আমরা পেয়ে থাকি অনেক সময়, যেমন কাম হিয়ার, মানে এখানে আসো, এটা একটা অনুরোধ মতো, হ্যাঁ। তো এইগুলো আপনারা হচ্ছে কিভাবে করবেন? এখানে দেখেন কোনো সাবজেক্ট অবজেক্ট কিছুই খুঁজে পাওয়া কঠিন, এগুলোর ভয়েসও আসে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। তখন আপনারা কিভাবে করবেন? এরকম টাইপের একটা আসলে তখন দেখবেন ওখানে 1 মার্ক ছুটে যাবে। তো এইটার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে আহ, অনেক সময় বাক্যে ধরেন প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, এগুলো থাকে, এগুলো যাই থাক, এর আগে আপনি ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে, হ্যাঁ। ইউ আর রিকোয়েস্টেড টু, এইটা কথাটা বসালে হয়ে যাবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, মানে তোমাকে এখানে আসতে অনুরোধ করা হচ্ছে। যেমন আহ, এটা একটা ব্যতিক্রম আছে, প্রিপেয়ার ফর দ্য হচ্ছে ওয়ার্স্ট, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, এটা ব্যতিক্রম। তবে এই প্রশ্নটা আসে যে কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, এইটা আপনার ধরেন পরীক্ষার হলে গিয়ে দেখবেন এরকম টাইপের প্রশ্ন পাবেন আর কি, হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এটা এর যেমন হচ্ছে প্লিজ ডোন্ট স্মোক, মানে ধূমপান করিও না, হ্যাঁ বলছে, তাহলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু নট টু স্মোক, মানে তুমি হচ্ছে ধূমপান করিও না। এন্টার দ্য হাউস বাই দিস গেট, দয়া করে এই গেট দিয়ে ঢুকেন, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দিস হাউস বাই দিস গেট, ইউ আর রিকোয়েস্টেড টু সামনে বসাই দিলে হয়ে যাবে। এই যে বাক্যই থাক, এর সামনে মেন ভার্বের সামনে ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিলে হয়ে যাবে, হ্যাঁ।
আর যদি উল্টা হয় যে অনেক সময় প্যাসিভে থাকে, অ্যাক্টিভে যেতে হয়, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে যদি বাক্য থাকে তাহলে ওইটা উঠাই দিয়ে প্লিজ লিখে দেবেন। হ্যাঁ, যেমন ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ কাপ অফ টি, তাহলে আপনি লিখবেন প্লিজ গিভ মি এ কাপ অফ টি। হ্যাঁ, এরকম। বুঝতে পারছেন? ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, আপনি লিখবেন গো দেয়ার, এরকম। হ্যাঁ, আচ্ছা, এইগুলো হচ্ছে গেল। এরপরে হচ্ছে আহ, এখানে এইটাতে আসি, বলছে যে ব্রিং মি এ পেন। হ্যাঁ, তাহলে হচ্ছে এইগুলো বাক্যে দুইটা অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট থাকলে কিভাবে করবেন? প্রথমে লেট নিবেন, যেটা বস্তুবাচক অবজেক্ট আমরা সেটা ধরে কাজ করব, ব্যক্তিবাচক অবজেক্ট না। হ্যাঁ, লেট এ পেন, তারপরে বি বট ফর মি। ঠিক আছে, এই যে ব্রিং বট এগুলোর পরে যে প্রিপজিশন বসে, হ্যাঁ, কোনটার পরে কি প্রিপজিশন, এগুলো আমরা প্রিপজিশন চ্যাপ্টারে পড়ছি। প্রিপজিশন চ্যাপ্টার আপনার ভালো পড়া থাকলে এটা মোটামুটি হবে। হ্যাঁ, গিভ মি ইওর ওয়াচ। ঠিক আছে, তাহলে লেটার ওয়াচ, গিভের পরে টু বসে, গিভেন টু মি, আমরা বস্তুবাচক অবজেক্টটাকে সামনে নিয়ে কাজটা করবো। ওকে, যেমন পাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল এনে দাও, তাহলে লেট এ ফ্লাওয়ার বি পাকড ফর মি, এই যে এটার পরে ফর বসে। তা আমি যেগুলো উদাহরণ হিসেবে দিচ্ছি এগুলো পরীক্ষায় আসে, তো সুতরাং এগুলো অতিরিক্ত না পড়ে এগুলো পড়লেই আপনাদের মানে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের গত কয়েকদিন আগে যে বললাম না যে প্রাইমারি শিক্ষকদের আন্দোলনের কারণে ওদের বলছে চাকরি ছেড়ে দিতে, আর ফেসবুকে তো আরো এক ধাপ বাড়াই বাড়াই সব লিখছে, এদেরকে সবাইকে সাসপেন্ড করা উচিত। তারপরে আপনার রেলওয়ের কালকে যারা আন্দোলন করতে ধরছিল তাদেরকে সবাইকে নাকি সাসপেন্ড করা উচিত, করে নাকি হচ্ছে আপনার উম, মানে নতুন নিয়োগ দেওয়া উচিত, এরকম দেখলাম ফেসবুকে, মানে গরম করে ফেলছে সব। তে মজার ব্যাপারটা হচ্ছে যে ধরেন রেলওয়েতে যারা আন্দোলন করতেছে সবাইকে সাসপেন্ড করলো, করে দিল সরকার, সাসপেন্ড, চাকরি বাদ দিয়ে দিল, দিয়ে এখন নিয়োগ দিতে হবে নাকি? ট্রেন চালাবে কে? তাহলে একজন লোকো মাস্টার যখন আপনার ট্রেন মানে উম, চালানো, তার ট্রেনিং সহ শিখতে কতদিন সময় লাগবে? সর্বনিম্ন 1-1.5 বছর তো লাগারই কথা নাকি না? মানে এরকম টাইম তো লাগবে আর কি। হুম, তো এই 1-1.5 বছর কে চালাবে? এই এই যে 1-1.5 বছর সময় লাগবে, এখানে ট্রেনটা কে চালাবে? ঠিক আছে, এখন আমাদের দেশের মানুষের খালি একই চিন্তা যে অন্যকে কিভাবে হিউমিলেশন করা যায়, তাদের কথা শুনতে হবে, যৌক্তিক অযৌক্তিক কি হচ্ছে না হচ্ছে, মানে আপনাকে তো কথা আপনার সহিষ্ণুতা থাকতে হবে, তো আপনি কথা শুনবেন না কেন? কথা না শুনলে কি কোনো কিছু হয় বলেন? হ্যাঁ, তারা কি বলতে চাচ্ছে, হোয়াই দে আর হচ্ছে তাদের যে এইটার তারা ব্লকেটটা করলো কেন, শুনতে হবে কথা। আমাদের দেশের এই যে কথা না শোনার কারণে কিন্তু এই যে হাসিনার 17 বছরের যে শাসন, এটা কিন্তু একদিনে শেষ। এর প্রধান কারণটা কি? প্রধান কারণটা হলো যে কথা শুনতে চায় না। আমি যা বলবো, আই অ্যাম দা মানে কারেক্ট, আর অল অফ আর বোগাস। হ্যাঁ, মানে আমি যেটা বলবো সেটা ঠিক, আর অন্যরা কেউ, হাসিনার তো এরকম কনসেপ্ট ছিল যে আমি যা বলবো তাই ঠিক, আপনার কে কি বললো বাংলাদেশে কোনো বিষয় না। ঠিক আছে, তো এখন আলামিন বলছে সব এখন কেন, তো এখনই তো হবে, এখন হবে না? আপনার আহ, মনে করেন যে আপনি আহ, মানে এখন আপনি সুযোগ তৈরি করছেন, তাহলে তো এখনই হবে আপনার। হুম, এখানে তো যারা আন্দোলন করছে তাদের দোষ না। হ্যাঁ, তাদের কোনোই দোষ নাই, কোনো সেক্টরে আন্দোলনকারী কোনো দোষ নাই। আপনারা যদি কোনো যুক্তি চান আমি দিতে পারবো। আপনার আহ, হচ্ছে ব্যাংকের ব্যাংকের আপনার লাঞ্চ ভাতা ছিল 200 টাকা, সেটা এখন করা হয়েছে 400 টাকা, জানেন আপনারা? হুম, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, যেখানে ব্যাংকে নাকি টাকা নাই, আমরা জানি না, এগুলো বলে সরকারের লোকজনই বলে, আমরা কোনোদিন বলিও নি, আমরা কোনোদিন দেখিও নি। তাহলে পার পার ডে 200 টাকা করে লাঞ্চ ভাতা বাড়লো, একটা মানুষের একদিনে খেতে কয় টাকা লাগে বলেন তো? দুপুরবেলা খাওয়ার জন্য তার কয় টাকা লাগে? আপনি যদি একজন মানুষ দুপুরবেলা খায় তার কত টাকা লাগবে?
যদি সে 5 স্টার হোটেলেও যা খায় তা কত টাকা লাগবে? আর 200 টাকা দেখে একটা মানুষের দুপুরের খাবার হয় না। আচ্ছা, নাও হতে পারে, 300 টাকা হতে পারে, সেটা 400 টাকা হয়ে গেছে, 400 টাকা, 400 টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, 400 টাকা হয়ে গেছে। কই আপনার ব্যাংকে নাকি টাকা নাই, ব্যাংকের অবস্থা নাকি খারাপ, লেন খেলাপি, এস আলম গ্রুপ, এই সেই, তা আপনি এই কাজ করতে গেলেন কেন? তাহলে তাদের হচ্ছে আপনার 22 দিনে আপনি চিন্তা করেন 400 টাকা করে, হ্যাঁ, হিসাব করেন, 8,500 8,800 টাকা বেতন একজন অফিসারের বাড়ছে, সে যে পদেই চাকরি করুন। মানে বুঝতে পারছেন ঘটনা কি? আর আপনার হচ্ছে 3,000 টাকা বাড়বে মহার্ঘ ভাতা, এই জন্য সরকারি কর্মচারীদের 3,000 টাকা মহার্ঘ ভাতা দেওয়ার প্রয়োজন মনে করলো না। এমনকি যারা জুনিয়র একদম শেষ, মানে 16 গ্রেডে 20 গ্রেডে চাকরি করে, তাদের বাড়বে কত? 3,000 টাকা। 3,000 টাকা দিবে না। হ্যাঁ, অথচ এখানে 8,800 টাকা আপনি মানে বাড়াই দিলেন। আর অর্থ উপদেষ্টাই তো এই কাজটা করছে। কে করছে? কেউই করেনি। আচ্ছা, এটা গেল। তারপরে আপনার হচ্ছে আহ, এই মানে 7 দিনের ভিতরে 3বার প্রমোশন হয়েছে, 7 দিনে, জানেন আপনি? একজন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি থেকে, মানে কি বলে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে 7 দিনের মধ্যে। 3বার মিটিং বসে 3বার প্রমোশন হয়েছে 1 সপ্তাহে। হ্যাঁ, প্রমোশন দিয়েছেন আপনি, দেওয়ার পরে এগুলো করবেন আর আপনি আশা করবেন যে ওই মানে মানুষ এগুলো বুঝে না। আপনার হচ্ছে রেলের কর্মচারীরা ধরেন, এই যে নোমেয়ারকে যদি রেলের ড্রাইভার বানানো হয়, বানাই দিলাম, ঢাকা থেকে একটা ট্রেন ছেড়ে আসলো, আপনার ডিউটি কয়টা থেকে? ডিউটি হচ্ছে সকাল, আপনি সরকারি হিসাবে সরকারি পরিপত্রে আছে সকাল 9টায় অফিসে যাবেন, 4টা পর্যন্ত থাকবেন। আপনি 9টায় ট্রেন ছাড়বেন, 4টার সময় যেখানে ট্রেন যাবে ওখান থেকে আপনি নেমে চলে যাবেন। আপনি ড্রাইভার, আপনি বাড়ি চলে গেলেন, ট্রেন যেখানেই থাক, আবার 9টা তো 4টা, তাই না? হ্যাঁ, শেষ, আমার ডিউটি শেষ। তাহলে এখন আপনাকে যদি বলে যে না, ট্রেন আপনাকে রাত 3টা বাজবে, 4টা বাজবে, আপনাকে ওই গন্তব্যে পৌঁছায় দিয়ে আসতে হবে, আপনাকে বেতন আমি এই দিব, যা বেতন তাই দিব, এটা তো মানুষ তার পাগল না। হ্যাঁ। আপনাকে 16,000 টাকা বেতনই দিব, কিন্তু আপনার 9টা to 4টা অফিস, কিন্তু আপনাকে ট্রেন 6টা, ভোর 6টা বাজলে বাড়িতে পৌঁছায় দিতে হবে, এটা তো মানুষ পাগল না। ঠিক আছে? এটা কোনোদিন কেউ মানবে? এটা কোনোদিন সম্ভব? তাহলে আমি কি জন্য আমার 9টা to 4টা, আমার 4টার যে শিফট সেখান থেকে আমি আবার ডিউটি করব? কিন্তু না, আপনি সকালে 9টায় ছাড়বেন, রাত 3টা বাজলেও ওখানে পৌঁছায় দিতে হবে, বাট বেতন আপনাকে আগেরটাই দিবে। কেউ মানবে? এটা কেউই মানবে না, পৃথিবীর কেউ মানবে না। হ্যাঁ, এটা যারা পজিশনে নাই তারা এগুলো বলতেছে যে আন্দোলন কেন করবে? আন্দোলন তো মানে আরো করা উচিত। এটা যে শয়তানি যেগুলো শুরু করছে, শয়তানির বিরুদ্ধে আন্দোলন করা উচিত। হুম। মানুষের আপনার চাকরির বয়স করছে 32, খুবই ভালো, কোনো সার্কুলার নাই, কোনো সার্কুলার নাই। 1 বছর সার্কুলার থাকবে না, 1 বছর পরীক্ষা হবে না, আপনার 32 দিয়ে কি হবে? কিছুই হবে না। বুঝছেন? মানে এইগুলো তো একটা নাটক করার একটা মাত্রা আছে। একটা চাকরির পরীক্ষা নিতে কি সমস্যা? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তারা কি করতেছে এখন বসে বসে? কি কাজ? কোনো কাজ আছে দেশে? কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো সরকারি ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই, খালি বসে থাকা ছাড়া। তো এখানে ধরেন একটা আছে হচ্ছে, বলছি স্প্রেড এন্ড পোর্ট আপ। হ্যাঁ, স্প্রেড এবং হচ্ছে পোর্ট আপ, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আপনার ব্যবহার হয়, যেমন পোর্ট আপ এ টেন্ট হিয়ার, তাহলে এগুলোকে আপনাকে হচ্ছে আহ, মানে এই লেটের পরিবর্তে হ্যাভ দিয়ে শুরু করতে হয়। হ্যাভ এ টেন পুট আপ হিয়ার, হ্যাভ বসালে হয়ে যাবে। হ্যাঁ, এই হ্যাভ এ টেন্ট লিখে তারপরে পুট আপ বসাই দিলে হয়ে যাবে। স্পেড এ ম্যাট অন হিয়ার, এটা খুব আসে পরীক্ষায়, হ্যাভ এ ম্যাট স্পেড অন ইট। এরকম, এটা দেখবেন, স্পেড এ ম্যাট অন ইট, এটা হ্যাভ এ ম্যাট স্পেড অন ইট। হ্যাঁ, এটা আসে পরীক্ষায় দেখবেন। আমরা ইন্টারোগেটিভে চলে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মোটামুটি দেখলে আমাদের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের হচ্ছে 2 ধরনের হয়, একটা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত, আর একটা হচ্ছে আপনার ওই কোশ্চেন যুক্ত, মানে অক্সিলারি ভার্ব দিয়ে। ডাব্লিউএস কোশ্চেন যুক্ত গুলো আমরা পরে দেখি, অক্সিলারি ভার্ব দিয়ে দেখি। দেখেন, অক্সিলারি ভার্ব যদি না থাকতো তাহলে আপনি যেভাবে ভয়েস চেঞ্জ করতেন নর্মালি সেভাবে আপনি করবেন। কিভাবে? যেমন সামিরা ডিড দা ওয়ার্ক, এটা বাক্যটার মানে হচ্ছে এটা, তাই না?
এটা যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু অক্সিলারি ভার্ব সামনে চলে গেছে। তাহলে এখানে আমরা হচ্ছে দা ওয়ার্ককে সামনে নিয়ে আসবো নাকি, দা ওয়ার্ক, দা ওয়ার্ক সামনে আসবো, যেহেতু এটা ডিড মানে পাস্ট টেন্স, তাহলে কি হবে ওয়াজ, তাহলে ওয়াজ এবার কোথায় লিখবো, সামনে লিখবো তাই না, কারণ যেহেতু এটা হচ্ছে আপনার ইন্টারেটিভ সেন্টেন্স। ওয়াজ দা ওয়ার্ক, তারপরে হচ্ছে কি ডান নাকি, আর পাস্ট পার্টিসিপল ডান বাই কি সামিরা। ওকে, সামিরা, সামিরা, ক্লিয়ার। এই তো এটা সহজ বিষয় না, আপনি নর্মালি করবেন, কিন্তু জাস্ট শুধু হচ্ছে আপনি ওই অক্সিলারি ভার্বটাকে সামনে পুশ করে দিবেন, শেষ। আমরা আগে যেভাবে শিখে আসছি এর থেকে এক্সেপশনাল কিছু এখানে নাই। এই যে, যেমন ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, তাহলে ওই যে একই কথা। হ্যাঁ, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। হ্যাঁ, মানে আপনি জাস্ট শুধু নর্মালি করে ইজটাকে সামনে তুলে দিবেন, এই মানে নর্মালি আমরা যেভাবে ভয়েস শিখে আসছি সেম ভয়েস, খালি আমরা অক্সিলারি ভার্বটাকে তুলে সামনে বসাই দিব, এই একটা সহজ কাজ। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসি হচ্ছে ডু ইউ ওয়ান্ট মি, একই কথা। হ্যাঁ, এই বাক্যগুলোতে আমাদের একটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এই বাক্যগুলো সাবজেক্ট অবজেক্ট আমরা অনেক সময় ধরতে পারি না। সাবজেক্ট অবজেক্ট আপনি ধরতে না পারলে সমস্যা হবে। যেমন এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, ওয়ানটা হচ্ছে ভার্ব, মিটা অবজেক্ট, তাহলে আই চলে যাবে সামনে নাকি, আয়ের পরে এম বসবে প্রেজেন্ট টেন্স, তাহলে এমটা এখানে বসাবেন, এম আই। তারপরে হচ্ছে এখানে ওয়ান্টেড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড বাই ইউ। ওকে, ক্লিয়ার। তাহলে এই অক্সিলারি ভার্ব যুক্ত যত ধরনের অক্সিলারি ভার্ব যুক্ত আছে সবগুলো একইভাবে করতে হবে, সবগুলো যা শুধু প্র্যাকটিস করবেন, করে শুধু ওই আপনার এটাকে তুলে ওই পাশে দিয়ে দেবেন। যদি আপনার অনেক সময় কন্টিনিউয়াস টেন্সের গুলো থাকে, যেমন ইজ হি ইটিং ফুড, কন্টিনিউয়াস টেন্সে একটা অসুবিধা কি, এখানে বিং এর ব্যবহার আছে তাই না, তাহলে আমরা শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে নিব, নিয়ে বিংটাকে ওই পরে বসাই দেব। ঠিক আছে, যেমন ফ্রুট ইজ বিং হবে ইটেন বাই হিম, ইজটাকে তুলে সামনে নেব, বিংটা জায়গা মতোই থাকবে। হ্যাঁ, আগে যে সব জায়গায় ছিল ওখানেই থাকবে। এরপর আমরা ডাব্লিউএস কোশ্চেনে চলে আসি। ডাব্লিউএস কোশ্চেনে যখন হু দ্বারা কোনো ভয়েস আমরা চেঞ্জ করি, তো হু দ্বারা ভয়েস চেঞ্জে আমি জাস্ট একটা প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে আপনার হচ্ছে সুবিধা হবে। এখানে বলছে হু টট ইউ ফ্রেন্ডস, ঠিক আছে, তো এই বাক্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে হু, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট, মানে দুইটা অবজেক্ট এখানে। হ্যাঁ, অবজেক্ট নাম্বার 2, এটা হচ্ছে 1, দুইটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি নর্মালি এটা প্র্যাকটিস করতাম তাহলে কিভাবে লিখতাম, যে হুম ইউটাকে সামনে নিই নাকি, ইউটাকে সামনে নিই, ইউ, তারপরে ওয়ার, ওয়ার তো এখানে আমরা কি করব, আহ, হচ্ছে পাস্ট টেন্সের ওয়ার লিখবো, তাহলে ওয়ার তো এখানে লেখা যাবে না, সামনে লিখতে হবে তাই না, কারণ এটা ইয়ার টেন্স, কি বলে ইন্টারেটিভ সেন্টেন্স। ওয়ার ইউ, তারপরে টট, TAUGAST, পাস্ট পার্টিসিপল টট, টট, তারপরে কি ফ্রেন্সের জায়গায় ফ্রেন্স থাকলো। হ্যাঁ, আর একটা অবজেক্ট, তারপরে একটা বাই বসবে। হ্যাঁ, তারপরে কি বসবে, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, হোম বসবে, হোম। এই তো আমাদের কাজ কমপ্লিট। হুম, কাজ কমপ্লিট, বুঝতে, ওয়ার ইউ টট ফ্রেন্স বাই হোম। এখন বর্তমান যে ইংলিশ আছে সেখানে একটা নিয়ম করে কি, হোমটাকে, বাই হোমটাকে সামনে লেখে, মানে এখানে লেখে বাই হোম। হ্যাঁ, বাই হোম, বাই হোম, এই তো শেষ, মানে তার মানে এইটা একটু আগে আসে এখানে। বুঝতে পারছেন কথাটা কি, এই জন্য আমরা বাই হোম দিয়ে এটা শুরু করি, অনেকে বলে বাই হোম দিয়ে শুরু করে, আসলে বাই হোমটাকে বর্তমানে আপনি যদি বাই হোম শেষে লিখেও রাখেন তাও কোনো ভুল হবে না। যেমন এখানে আছে হু উইল ডু দা ওয়ার্ক, তাহলে এখানেও একই ঘটনা, প্রথমে দা ওয়ার্কটা সামনে লেখেন আপনি, দা ওয়ার্ক। হ্যাঁ, দা ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্ব। হ্যাঁ, উইল আছে, তাহলে হচ্ছে উইল, উইল সামনে লিখতে হবে নাকি, উইল, তারপরে বি, উইল দা ওয়ার্ক বি, তারপরে কি ডান, মডেল ভার্ব ডান বাই হোম নাকি, বাই হোম। তাই বাই হোম কোথায় চলে যাবে, এখান থেকে কেটে এখানে চলে যাবে, বাই হোম। ওকে, বাই হোম উইল দা ওয়ার্ক বি ডান। এই তো, বুঝতে পারছেন বিষয়টা কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো সবই একইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো হবে। এবার আমরা চলে আসি হচ্ছে এরকম বাক্য যদি আপনি পান, হোম ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ, হোম ডু ইউ ওয়ান্ট,
এই বাক্যের কথায় আসি। এই বাক্যে কি বলছে যে হোমটা হচ্ছে এখানে কি আমাদের আহ, মানে সাবজেক্ট কোনটা, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, হোম ডু ইউ ওয়ান্ট এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এইবার আমরা চেঞ্জ করব কিভাবে? প্রথমে অবজেক্ট, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। হুম, তাহলে হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হলে কি হবে? হোমের সাবজেক্ট হচ্ছে হু। ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্ব বসবে হু ইজ। হ্যাঁ, তারপরে কি? তারপরে হচ্ছে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে ওয়ান্টেড, তারপরে কি? বাই বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসবে ইউ। এই তো, ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? সিম্পল ব্যাপার। তো এই পর্যন্ত আজকে থাক নাকি? মানে হু হোম পর্যন্ত। তো হোয়াট, এটা হোয়াটও তাই। হোয়াটের ক্ষেত্রে আপনার সাবজেক্ট অবজেক্ট ধরতে পারলে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনার হোয়াট, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই বাক্যে সাবজেক্ট কোনটা বলেন তো? সাবজেক্ট হচ্ছে ইউ, আর অবজেক্ট কোনটা? এইটা। এই তো, সাবজেক্ট অবজেক্ট বসাই দেবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। নিয়মের থেকে আপনি যদি এইভাবে পড়েন তাহলে আপনার মনে থাকবে ভালো। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে এই ডাব্লিউএস কোশ্চেনের এই পর্যন্ত থাক। আমাদের আরো কয়েকটা আছে, মানে আপনার ওই যে আহ, মানে কিছু কোয়াসি প্যাসিভের কিছু আছে, কিছু কম্পাউন্ড সেন্টেন্সের আছে, যেগুলো আবার কিছু আছে মুখস্থ আছে। তো আমরা সামনের দিন আরেকটু না হয় পড়ি। মানে আরো 4-5টা লেকচার আছে যে যে কোয়াসি প্যাসিভ গুলো। কোয়াসি প্যাসিভ গুলো আপনার মুখস্থ করাটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ যদি আপনি মুখস্থ করেন, যেমন রাইস সেল শিপ, এটা রাইস ইজ শিপ হোয়েন ইট ইজ সোল্ড, হানি টেস্টেড সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, আমরা এইভাবে মুখস্থ করতাম। এটার নিয়মের থেকে মুখস্থ তাড়াতাড়ি হয়, বুঝতে পারছেন? যেমন আয়রন ফিলস হার্ড, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ড, দ্য পিল টেস্ট বিটার, দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। এইগুলো জাস্ট শুধু আমরা মুখস্থ করতাম। ঠিক আছে, তাহলে আপনার জন্য তাড়াতাড়ি হবে। হুম, আর এই এখানে অল্প একটু আছে, আমি দুইটা জিনিস একটু মানে দেখাবো নি, আগামী ক্লাসে দেখাই, আমরা অন্যটাতে যাবো নি। মানে এই যে কিছু মানে আপনার ওটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্সের কয়েকটা জিনিস দেখাতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের কয়েকটা জিনিস দেখালে হয়ে যাবে। আর আপনারা এতদূর মধ্যে যেগুলো দেখালাম ভয়েসের, এইগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন বাসায়। করলে যেগুলো ওই যে প্রশ্ন দেওয়া আছে ওখানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের হচ্ছে আর একটা জিনিস আজকে দেখাই, ওই যে জেনারেল নলেজের যে অংশটুকু গত দিনের থেকে পড়তে দিছি, আজকে যেগুলো পড়বেন আর কি। হ্যাঁ, বাংলাদেশের হচ্ছে বিচার বিভাগ পড়বেন, বাংলাদেশের এক্সিকিউটিভস, আর হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। এগুলো আমি যেটুকু বলবো সেগুলো পড়বেন। বানান আজকে নতুন বানান দেওয়া হয়েছে, বানানগুলো লিখবেন। আমাদের নির্বাহী বিভাগে কারা থাকে গতদিন বলছি। হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ আর সরকারি কর্মচারী, এরা মিলে নির্বাহী বিভাগ। সবার উপরে রাষ্ট্রপতি, আর সবার নিচে আসলে ওরকম কেউ নাই। তো যাই হোক, ওই মানে শিক্ষক ছাড়া আর নিচে কেউ নাই, শিক্ষকদের নিচে আর কেউ নাই, মানে বাংলাদেশে এটাই নিয়ম। আচ্ছা, হুম, উম, বাংলাদেশের রাষ্ট্রপতির যে মানে আপনার আহ, মানে কার্যালয়, বাসভবন, হ্যাঁ, এটার নাম হচ্ছে বঙ্গভবন। এই যে রাষ্ট্রপতির পদত্যাগ করার সময় দেখবেন কতজন আন্দোলনে গেল, এই করলো সেই করলো। হুম, তো যাই হোক, ওই ওই বঙ্গভবন আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে। ঠিক আছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে। এটা একটু দেখবেন। প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেটার নাম হচ্ছে আপনার তেজগাঁতে অবস্থিত, আর সরকারি বাসভবন যেটা, সেটা গণভবন। ঠিক আছে, প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে একটা দপ্তর আছে, নাম হচ্ছে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই বিডা বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে হচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, গ্যাস ও পেট্রোলিয়াম খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল বেজা। হ্যাঁ, পিপিপি, পাবলিক প্রাইভেটশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা পড়বেন একটু। পিপিপি, এটা পূর্ণরূপটাই আসে, এটা অনেক ব্যাপার আছে, এগুলো অত বিস্তারিত আপনার জানার দরকার নেই। আমাদের সেই ইপিজেড যে আছে 10টা, 8টা হচ্ছে সরকারি ইপিজেড আর 2টা হচ্ছে বেসরকারি ইপিজেড। হ্যাঁ, তো এই ইপিজেড গুলো খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, কৃষি ভিত্তিক ইপিজেড আছে নীলফামারীতে, এগুলো ইপিজেড কিন্তু প্রশ্নে আসে। আচ্ছা, এনজিও বিষয়ক ব্যুরো একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় বা এখন প্রধান উপদেষ্টার কার্যালয় আছে।
আচ্ছা, বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এটাও হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। ঢাকার সেগুনবাগিচা এদের অফিস আছে। হ্যাঁ, যাক এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ সংগঠন মনে হয়েছে আমার কাছে। এরা মানে কোনো কাজের না। তারপরে স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটা এসএসএফ, এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং জাতির পিতার পরিবার বর্গকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখনো এই আইন কিন্তু বলবৎ আছে, মানে এই আইন কিন্তু এখনো বাতিল করতে পারেনি। আহ, মানে এই এসএসএফ এদের নিরাপত্তা দেয়। মন্ত্রী পরিষদ বিভাগ নামে একটা বিভাগ আছে, বিভাগ তো বুঝেন, মন্ত্রণালয়ের সমান একটা বিভাগ। মন্ত্রী পরিষদ বিভাগ থাকে, এই পরিষদ মন্ত্রী পরিষদ বিভাগের প্রধান থাকে মন্ত্রী পরিষদ সচিব। ঠিক আছে, এই মন্ত্রী পরিষদের বৈঠক হবে কিবারে? সোমবারে। আচ্ছা, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কয় ধরনের? কেন্দ্রীয় প্রশাসন, স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে আছে সচিবালয়, আর স্থানীয় প্রশাসনের মধ্যে আছে হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা। হুম। বিভাগের যিনি প্রধান দায়িত্বে থাকে ওনার নাম হচ্ছে বিভাগীয় কমিশনার। জেলায় থাকে ওনার নাম হচ্ছে জেলা প্রশাসক। আর উপজেলায় প্রশাসনের যে প্রধান থাকে তার নাম হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। ঠিক আছে। আর মন্ত্রণালয়ের যিনি হচ্ছে মানে প্রধান, ওনার নাম হচ্ছে মন্ত্রী। আর ওনার যে প্রশাসনিক কর্মকর্তা যিনি থাকবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তিনি প্রধান, তিনি হচ্ছে সচিব। ঠিক আছে। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যিনি সচিব থাকবেন ওনার নাম হচ্ছে মুখ্য সচিব। ঠিক আছে। আর যেগুলো অধিদপ্তর আছে, মন্ত্রণালয়ের অধীনে থাকে হচ্ছে অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান হবে হচ্ছে মহাপরিচালক। অধিদপ্তরের অধীনে থাকবে হচ্ছে শাখা বা উইং। এইগুলো যারা হচ্ছে প্রধান তাদেরকে বলা হবে হচ্ছে পরিচালক। ঠিক আছে। হ্যাঁ, এই আর কি। আর বাংলাদেশের সচিবালয় হচ্ছে আমলাতান্ত্রিক নির্ভর, আমলা ভিত্তিক সচিবালয়। এখানে কোনো মানে মেধা, যোগ্যতা এগুলোর কোনো বালাই থাকবে না। আহ, আপনি যদি ভালোভাবে আমলা তন্ত্রের বিষয়গুলো বুঝতে পারেন তাহলেই হবে, মানে তেল টেল মারতে পারলে হবে, এখানে মেধা যোগ্যতার কোনো ঠাঁই নাই। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আমরা এই দেশ কেন স্বাধীন হয়েছে এটা আগে বুঝতে হবে। আপনারা তো এখনো ধরেন অনেকে আছে যে স্বাধীনতার কথা শুনলে গায়ে অ্যালার্জি আসে। আসলে এই দেশটা কেন স্বাধীন হলো, মানে দেশটা পাকিস্তান থেকে আলাদা হলো কেন, এইটা আপনাদের আগে থিওরিটা বুঝতে হবে। অনেকে বলে যে ভারতের স্বার্থে নাকি এটা আলাদা হয়ে গেছে, এগুলা কিছু রামছাগল আছে এগুলো বলবে। আপনারা যদি এটা ফিল না করেন তাহলে কখনো হবে না। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার প্রধান কারণটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের একটা বিশাল বৈষম্য আছে। বৈষম্যটা কিরকম? ওরা ওদেরকে মনে করতো শাসক আর আমাদেরকে মনে করতো হচ্ছে প্রজা। সমস্যাটা এখানে। তাইলে আমরা এইটা বাঙালি জাতি কখনোই মানেনি। হ্যাঁ, এটা মানে আগেও মানেনি, যখন ব্রিটিশরা এখানে ছিল তারাও মানেনি, কেউই মানেনি। হ্যাঁ, আপনার কনসেপ্ট আগে বুঝতে হবে যে বাঙালি জাতি কিন্তু সবসময় মান মর্যাদার সাথে বসবাস করা জাতি। আপনি এদেরকে খাবার না দেন, কিছু না দেন, কিছু বলবে না, কিন্তু যদি সম্মান না দেন তাহলে দেখবেন এরা খেপে যাবে। আপনি যদি দেন, এই যে আমাদের দেশের মানুষ কত অভাবী মানুষ আছে দেখেন, মানে দেশের কিছু আছে সব শেষ হয়ে গেছে, মানে অর্থনীতি শেষ, চাকরি বাকরি সবকিছু শেষ হয়ে গেছে, মানুষের অভাব অনটন, লোন করে খাবে। কিন্তু একটা যদি আপনি অসম্মানজনক কথা বলেন তাহলে সরকার হোক আর আর্মি পুলিশ কেউ দেখার টাইম নাই, একদম শেষ করে ফেলবে। মান সম্মান প্রচন্ড। তা আমাদের পাকিস্তানের সাথে আমাদের মূল যে ক্রাইসিসটা ছিল, তারা আমাদেরকে কোনো সম্মান করতো না। পাকিস্তানরা বলতো যে এরা হচ্ছে ভারতের যে হিন্দুরা আগে ছিল তাদের থেকে কনভার্ট হয়ে এরা মুসলিম হয়েছে, এরা আতরাপ গোষ্ঠীর লোক, এরা মানে বাঙালি মানে জঘন্য লোক। এদের অসম্মান করতো কথায় কথায়, মানে কোনো দিক দিয়ে সম্মান করতো না। বাঙালির এই জিনিসটা কখনোই মানবে না, এরা সম্মানে আঘাত লাগলে এরা কিছু মানবে না। আর যাই হোক, এই কারণে আমাদের এই যে বৈষম্য এবং অসম্মানজনক আচরণের কারণে মানুষ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করছে। এক দুইজন মানুষ না, সেই সময় 7 কোটি লোক, একমাত্র একটা রাজনৈতিক দল ছাড়া বা কয়েকটা গুটি কয়েক লোক ছাড়া, এখন কিছু সাংবাদিকও যুক্ত হয়েছে, এইগুলো ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সবাই কিন্তু মুক্তিযুদ্ধে সাপোর্ট করছে। কারণটা কি? কারণটা হচ্ছে তারা চাইছে যে অসম্মানজনক কোনো কিছু আমরা চাই না। আর কিছু মানুষ থাকে না, দেখলেন না যে এই 5ই আগস্টের সময় আওয়ামী লীগকেও অনেক লোক সাপোর্ট করছে, করেনি আমাদের দেশে, এখনো করে। তো এরকম লোকই থাকবে কিছু, হ্যাঁ, যে যতই অন্যায় করুক কেউ তার পিছনে কয়েকটা লোক থাকে। যে এই আমাদের দেশে এরকম হয়েছিল।
আমাদের সমস্যাটা হয়েছিল এখান থেকে। তাহলে আমরা ওখান থেকে আসলাম কেন? আমরা চাই যে জনগণের সেবা করবে এরকম কিছু মানুষ চাই। আমরা মানে সরকার চাই না, আমরা শাসক চাই না, আমাদের লাঠি দিয়ে পিটাবে, আমাদের মারবে, আমাদের অসম্মান করবে, আমাদের জেল খাটাবে, এরকম লোক আমরা চাই না, আমরা সার্ভিস চাই। এই জন্য তো পাকিস্তান থেকে আলাদা হয়েছে বাঙালি জাতি, নাকি না অন্য কোনো কারণ আছে? বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, আপনি চিন্তা করছেন? এখন পর্যন্ত মন্ত্রণালয়ের নাম আছে জনপ্রশাসন। মানে কি? সে প্রশাসক, মানে সে অ্যাডমিনিস্ট্রেটর, সে লর্ড, আর আপনি হচ্ছে তার প্রজা। হ্যাঁ, জেলা প্রশাসক, আপনি চিন্তা করছেন? জেলার সে রাজা, সে প্রশাসক, সে জেলার সেবক না। তার নাম হতে পারতো জেলা সেবক, নাকি? সে নাম দিয়েছে জেলা প্রশাসক, মানে আই এম দ্য কিং, ইউ আর দ্য মাই সাবঅর্ডিনেট। হ্যাঁ, আপনাকে আমি যা খুশি তাই করতে পারি, আমি হচ্ছে এখানকার প্রশাসক, রাজা। এইরকম সেন্টিমেন্ট নিয়ে এরা বড় হয়। আপনি পুলিশ অফিসারদের কাছে গিয়ে দেখছেন, তারা হচ্ছে রাজা, এই দেশের রাজা। আপনি একজন সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নাই। এইগুলো কখনোই চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ করা যাচ্ছে না, কারণ মনের ভিতরে মানে এগুলো নাই যে আমাদের দেশের 30 লক্ষ মানুষ কেন স্যাক্রিফাইস করছে লাইফ। এটা মনের ভিতরে না, আবেগ নাই। তার দাদা বা নানা কেউ মারা যায়নি, যার মারা গেছে সে জানে, যার বোন মারা গেছে, যার ভাই মারা গেছে, সে আবেগ আছে, তার ভালোবাসা আছে দেশের মাটির প্রতি। হ্যাঁ, এই যে শেখ হাসিনা ধরেন এত কানলো, এই করলো সেই করলো, ঠিক আছে? হ্যাঁ, দেশের প্রতি তার কোনো ভালোবাসা আছে, আবেগ আছে? থাকলে কি এটা শেষ করে দিতে পারতো একটা দেশকে? তো এইরকম বিষয়গুলো, দেশের প্রতি কোনো আবেগ নাই, মহব্বত নাই। তো এখন এসে প্রশাসক আমাদের শুনতে হয়। হ্যাঁ, আপনার সরকারি অফিসে যান, সরকারি কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, কর্মচারী এরা এমন একটা বিহেভ করে, মানে থানায় যান, ওরা মনে হচ্ছে ওরা দেশের মালিক। হ্যাঁ, তো যাই হোক, এগুলো খুবই দুঃখজনক। বুঝতে পারছেন? এতদিন পরে আমাদের এই যে দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আছে, 26টা ক্যাডার আছে। 26টা ক্যাডারের কেউই নাকি মেধাবী না। ওই পুলিশের লোক মেধাবী না, পররাষ্ট্রের লোক মেধাবী না, ট্যাক্সের লোক মেধাবী না, শুধু প্রশাসনের লোক মেধাবী। তারা নাকি এই দেশের সবচেয়ে হর্তাকর্তা লোক। বুঝতে পারছেন? তারা যা বলবে সব ঠিক, অন্যায় অত্যাচার যাই করুক সবই ঠিক, এভাবে চলছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আছে একটা, বিপিএটিসি, প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। আপনি চিন্তা করছেন? প্রশাসককে আবার প্রশিক্ষণ দিতে হবে? এটা আপনার এই যে মানে সাভারে আছে। তো দেখ, এগুলো হাস্যকর। এখানে রেক্টর পদমর্যাদার একজন অফিসার কর্মরত থাকে, উনি সচিব আর কি, ওনার পদবি হচ্ছে ওখানে তাহলে রেক্টর। সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, দেখছেন? প্রশাসনের জন্য একাডেমি, প্রশাসন হবে সে, সে মানুষ হওয়ার দরকার নেই। যাই হোক, এটা শাহবাগে আছে, আপনারা যে দেখে আসতে পারেন। আমরা এখানে ট্রেনিং করে আসছি এগুলোতে। যখন একজন বিসিএস ক্যাডার হয়, আপনারা হবেন ভবিষ্যতে, দোয়া করি। যখন একজন বিসিএস ক্যাডার হয়, তাকে প্রথম দিন এটা মাথার মধ্যে ঢোকানো হয় যে ইউ আর দ্য সুপিরিয়র দেন ইয়োর সাবঅর্ডিনেটস, মানে এই বাংলাদেশে যত মানুষ আছে সবার থেকে তুমি আলাদা, তুমি সুপিরিয়র। আর এই যে যারা মানুষ আছে এই দেশে, এরা হচ্ছে তোমার খাস চামচা, মানে এরা এরা এদেরকে তুমি যা খুশি করতে পারো, তুমি হচ্ছে বস। এবং তুমি সাধারণ মানুষের সাথে তুমি মিশবে না। হুম, তুমি আজ থেকে আলাদা, তোমার মানে জেনারেল লাইফ তোমার জন্য না। এটা শেখানো হয় আপনার, আমি নিজে শিখে আসছি। আমাদের ট্রেনিং এ আমরা নিত, আপনারাও শিখবেন ভবিষ্যতে যারা হবেন, এইগুলো শেখানো হয়। বুঝতে পারছেন? যা কি বলবো আর। বাংলাদেশের ডিফেন্স মিনিস্ট্রি একটা আছে, সেনা নৌ বিমান বাহিনী এখানে সবাই থাকে। বাংলাদেশে একটা ক্যাডেট কলেজ, আপনার সেনাবাহিনীর অধীনে ক্যাডেট কলেজ পরিচালিত হয়, জানেন তো? আচ্ছা, বাংলাদেশের কিছু হচ্ছে আপনার আমাদের এই যে হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী, এদের যে মানে ইয়েগুলো আছে আপনার, স্লোগানগুলো, এগুলো পড়বেন, এগুলো আসে। হ্যাঁ, বাংলাদেশের 2টা সাবমেরিনও আছে। আচ্ছা, বাংলাদেশ ক্যাডেট কলেজ আছে 12টা। এই তার মধ্যে 3টা হচ্ছে মানে নারীদের জন্য, ময়মনসিংহ, জয়পুরহাট আর ফেনী। আর বাদ বাকিগুলো হচ্ছে পুরুষদের জন্য। আর বাংলাদেশে যে ডিফেন্স, যে এদের যে প্রশিক্ষণের জন্য, মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি যশোরে, নেভাল একাডেমি চট্টগ্রামে, মিলিটারি একাডেমি চট্টগ্রামে আছে, ঠিক আছে? আচ্ছা, আর বাংলাদেশের একটা সমরাস্ত্র তৈরি কারখানা আছে, অস্ত্রপাতি তৈরি, যেটা গাজীপুরে, মেশিন টুলস ফ্যাক্টরি, ঠিক আছে?
আর স্পার্সো নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা মহাকাশ গবেষণার জন্য, এটা ঢাকার আগারগাঁওতে। এটা তো প্রশাসনের একজন লোক, মানে কৃষি পড়াশোনা করে সে ওখানে নিয়োগ পাইছে, বুঝছেন। এরা করবেন নাসার মতো গবেষণা। যাক, এই স্পার্সোটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার ওই হচ্ছে বাংলাদেশে তো ওইভাবে প্রাথমিকভাবে এটা তৈরি করা হয়েছিল আবহাওয়া বিশ্লেষণের জন্য। আস্তে আস্তে যদি এটা দেখা যাচ্ছে যে আপনার উম, গবেষণা ক্ষেত্রে উন্মুক্ত করা যেত ভালো ভালো বুয়েটের বড় বড় টিচারদের দিয়ে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা মহাকাশে মানে যেতে পারতাম আস্তে ধীরে। একদিন তো একদিন বড়লোক হবো, তাই না? আচ্ছা, এরপরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা জননিরাপত্তা বিভাগ আছে। জননিরাপত্তা বিধানের অধীনে আছে পুলিশ। পুলিশের যে প্রধান তাকে বলা হবে কি, আইজিপি, মহাপরিদর্শক। বাংলাদেশের প্রথম পুলিশ মহাপরিদর্শক ছিল এম এ খালেক। আচ্ছা, ওনার নামটা পড়বেন। বাংলাদেশের পুলিশের ইউনিটগুলো কি কি আছে? একটা আছে মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ঢাকায়। এই ডিএমপির একটা শাখা আছে সোয়াত, স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স। এরা জঙ্গি টঙ্গি দমনে এরা থাকে। ব্যাটালিয়ন মধ্যে আছে হচ্ছে আর্ম পুলিশ একটা ব্যাটালিয়ন আছে, আর একটা আছে র্যাপিড পুলিশ ব্যাটালিয়ন, যেটা হচ্ছে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে র্যাব। হুম। আচ্ছা, আর রেলওয়ের আপনার হচ্ছে দুইটা জোন করে পুলিশ ডিউটি করে, একটা চট্টগ্রাম জোন, একটা সৈয়দপুর জোন। আর পুলিশের প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে রাজশাহীতে সারদাতে। আর পুলিশের স্টাফ কলেজ একটা আছে মিরপুরে। বাংলাদেশের আধা সামরিক আরেকটা বাহিনী আছে বিজিবি, যেটা বর্ডার গার্ড বাংলাদেশ। আগে ছিল বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। এই যে আপনার আহ, যে পিলখানা হত্যাকাণ্ড, যেটা 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নামে যেটা হয়, তারপরে নামটা চেঞ্জ করা হয়েছে। এটা আলোচিত, এখন এটা পড়বেন। বিডিআর বিদ্রোহটা খুব আলোচিত হচ্ছে, তো এটা একটু পড়বেন। আর আরেকটা বিভাগ আছে এর অধীনে, সুরক্ষা সেবা বিভাগ। এদের অধীনে আছে দুইটা দপ্তর, একটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর একটা হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। ঠিক আছে। আর স্থানীয় সরকার আমাদের কয় ধরনের? আমাদের স্থানীয় সরকার আছে মূলত তিন ধরনের। একটা হচ্ছে বিভাগীয় পর্যায়ে যেগুলা, সেগুলোকে বলা হবে আপনার আহ মানে যে সর্বোচ্চ হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ, উপজেলা পরিষদ আর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদেরই তিনটা ধরন আছে। একটা হচ্ছে যেটা গ্রাম অঞ্চলে সেটার নাম হচ্ছে ইউনিয়ন, যেটা মহল্লা সেটাকে বলা হবে পৌরসভা, আর যেটা শহর অঞ্চলে বড় শহর সেগুলোকে বলা হবে সিটি কর্পোরেশন। মানে ইউনিয়নের মতোই ওরা স্বায়ত্তশাসিত, মানে ওরা আসলে এক ধরনের সরকার ব্যবস্থার মতো চলে। হুম। এদের কিন্তু আলাদা ক্ষমতা আছে। যেমন আপনার এই যে ইউনিয়ন পরিষদে কিন্তু কোনো সরকারি অফিসার নিয়োগ দেওয়া হয় না, এটা আপনার জানার কথা। মানে ইউনিয়ন পরিষদই কিন্তু চেয়ারম্যানই কিন্তু ওখানে প্রধান, এবং উনি যে সচিব নিয়োগ দেয় বা আরো যেসব পদে নিয়োগ দেয় না, এটা কিন্তু ওনার অধীনে কাজ করে। মানে যেমন উপজেলাতে ইউনো থাকে না, এরকম সরকারি কোনো অফিসার কিন্তু আপনার ইউনিয়ন পরিষদে থাকে না। তার মানে ইউনিয়ন পরিষদটা হচ্ছে একদম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বুঝতে পারছেন? তো এই মানে স্থানীয় সরকার আর কি, ওটা একদম স্থানীয় সরকারের মতোই কাজ করে ওরা। তো বাংলাদেশের সিটি কর্পোরেশনের মধ্যে আপনার ঢাকা উত্তর আর দক্ষিণ। হুম। ঢাকা দুইটা সিটি কর্পোরেশন আছে, এটা একটু দেখবেন। এই ঢাকাতে আর একটা প্রতিষ্ঠান আছে ঢাকা ওয়াসা, মানে যেটা পানি নষ্ট করার জন্য মূল দায়িত্বে থাকে। হুম। তো যাক, বাংলাদেশের এই যে মানে স্থানীয় সরকারের অধীনে আরেকটা আহ আহ, হচ্ছে আপনার পল্লী উম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। হ্যাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের হচ্ছে ইয়ে আছে। ঠিক আছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে আপনার হচ্ছে উম, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে বিআরডিবি যেটা। হুম। এদের প্রশিক্ষণ হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, এটা কুমিল্লাতে যারা যান তারা চিনতে পারবেন। আরেকটা আছে বগুড়াতে আরডিএ। হ্যাঁ, রুরাল ডেভেলপমেন্ট। এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সিডাপ। সিডাপের পুনরূপ পরীক্ষা আসে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এটা ঢাকাতে সদর দপ্তর অবস্থিত, এটা খুবই আসে পরীক্ষায়। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে আপনার জেলা বললাম, উপজেলা বলে, ইউনিয়ন পরিষদের স্ট্রাকচারটা পড়বেন। ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান হবে, 9টা ওয়ার্ড থেকে 9জন মেম্বার হবে, 3জন মহিলা মেম্বার হবে। হ্যাঁ, এই মোট হচ্ছে কয়জন হলো? 9 3 12 আর 1 13 জন, তাই না? এই এই 13 জনকে নিয়ে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ গঠিত হবে। আর পৌরসভা, পৌরসভা হচ্ছে শহর অঞ্চলে। সিটি কর্পোরেশন, মানুষের 12টা সিটি কর্পোরেশন আছে, নাম সহ পড়বেন, এগুলোর নামও আসে পরীক্ষায়।
আচ্ছা, বিচার বিভাগের মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থাকবে আর অধস্তন আদালত। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হাইকোর্ট ডিভিশন, একটা অ্যাপিলেট ডিভিশন। হ্যাঁ, এখন বর্তমানে প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ, এটা আসতে পারে পরীক্ষায়। বাংলাদেশে দুই ধরনের আদালত আছে, একটা সিভিল কোর্ট, একটা ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্ট হচ্ছে ফৌজদারি আদালত, যেখানে চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, ধর্ষণ, অপহরণ এগুলা বিচার হয়। ঠিক আছে। আর যদি ফৌজদারি আদালতে, ক্রিমিনাল কোর্টে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে সেই মৃত্যুদণ্ড কার্যকর হতে হাইকোর্টের অনুমতি লাগে। হুম। আর দেওয়ানি আদালত কোনটা? জমি জমার ব্যাপারে, ক্ষতিপূরণ, জমি জমা, ঋণ, এগুলোর ব্যাপারে দেওয়ানি আদালতে যাবে। সিভিল কোর্ট, এটা 1887 সালের অনুসারে হয়। এরপর আসে হচ্ছে বিচার বিভাগ। পৃথকীকরণ হয়েছে 1 নভেম্বর 2007 সালে, এটা একটু পড়বেন। বাংলাদেশের হচ্ছে আইন বিচার সংসদ মন্ত্রণালয়ের অধীনে দুইটা কমিশন আছে, একটা জাতীয় মানবাধিকার কমিশন, একটা হচ্ছে আইন কমিশন। আর আমাদের হচ্ছে জুডিশিয়াল সার্ভিস যে কমিশন। হ্যাঁ, এই তো জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে বিচারকদের নিয়োগ দেওয়া হয়। আর মানবাধিকার কমিশন হচ্ছে আছে বর্তমানে, এটার কার্যক্রম প্রায় স্থগিতের মতো আছে। বাংলাদেশের যে আইন আছে, এগুলো সব আইন একসাথে বলা হয় বাংলাদেশ কোড। হ্যাঁ, বাংলাদেশের দণ্ডবিধি একটা আছে, 1860 সালে ব্রিটিশ পিরিয়ডের একটা দণ্ডবিধি আছে, পেনাল কোড যেটাকে বলে। কোন অপরাধের কোন শাস্তি হবে সেটা এখানে আছে। আপনারা যদি কেউ পুলিশে চাকরি করেন বা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হন, এগুলা মুখস্থ করা লাগে, আমাদের করাইছিল। এই পেনাল কোডের আপনার হচ্ছে 57 ধারা, 141 ধারা, 302 ধারা, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেনাল কোডে মোট 5 ধরনের শাস্তি আছে, একটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, এই। আর 57 ধারাতে আছে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। 141 ধারা আছে বেআইনি সমাবেশে 5 জনের বেশি যাওয়া যাবে না। আর 302 হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে। আচ্ছা, আর ফৌজদারি কার্যবিধি আপনাদের 1898 সালে সিআরপিসি যেটাকে বলে, কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এই হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি। এখানে কিছু ধারা আছে যার মধ্যে আপনার এই 144 ধারা, 4 জনের বেশি একসাথে চলাচল করতে পারবে না। 154 ধারা, থানায় মামলা করা হয়। 164 ধারায় হচ্ছে জবানবন্দি। ঠিক আছে, এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এইগুলো পড়বেন। আর এখানে সবগুলো ইম্পর্টেন্ট, তবে এইগুলো খুব বেশি আসে। মুসলিম পারিবারিক অধ্যাদেশ আছে একটা 1961 সালে, এটা আইয়ুব খান সে সময় করে গেছিল, যে নারীদের সম্পত্তির উত্তরাধিকার যেটা মুসলিম আইন অনুসারে স্বীকৃত, বা দেনমোহর, বিবাহ রেজিস্ট্রি, এগুলো আগে খুব একটা পালন করা হতো না, যে কারণে সমস্যা হতো। তো এই আইয়ুব খান এটা করে গেছিল। হ্যাঁ। আর স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 সালে, হ্যাঁ, এখানে আপনার এই এটা খুব ইম্পর্টেন্ট, স্পেশাল পাওয়ার, বিশেষ ক্ষমতা আইন কত 1974 সালে। রাষ্ট্র এই আইনের বদলতে যে কোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। হ্যাঁ, ডিটেনশনও করতে পারে, আপনাকে আটকায় রাখতে পারবে, মানে কোনো অভিযোগ ছাড়াও। পারিবারিক আদালত একটা আছে, 1985 সালের অধ্যাদেশ আছে, যেখানে আপনার এই বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক, মোহরানা, ভরণ পোষণ, অভিভাবকত্ব, এইগুলো ব্যাপারে মানে বিচার করা হয়। তো এইখানে যেগুলো আমি মূল জিনিস, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও অনেক কিছু আছে। হ্যাঁ, এত কিছুর মধ্যে আসলে সম্ভব না পড়া। তো আমাদের মোটামুটি 10 নম্বর লেকচার পর্যন্ত এগুলোই আলোচনা।